উদয়কে নিয়ে মিশি বারান্দায় আসে। একটা ছোট্ট টবে ঘাসফুল লাগানো। উদয় মিশিকে তা দেখিয়ে বলে, ঘাসফুল কেউ টবে লাগায়? মিশি মৃদু হেসে বলে, প্রকৃতি যখন তার ছোট ছোট জিনিসে এত বড় বড় সৌন্দর্য দিয়েছে তবে কেন তা উপেক্ষা করা? আমার তো ঘাসফুলই পছন্দ। ভীষণ পছন্দ। উদয়ও এক পলক চেয়ে দেখে সেই ফুলগুলোর দিকে। হুট করেই তার মনে হয় এই পৃথিবীতে ঘাসফুলের চেয়ে সুন্দর আর কোনো ফুল নেই। মিশি আবারও বলে, সব কিছুই সুন্দর, সব কিছুই, শুধু আমাদের দেখার ধরন ভিন্ন। বারান্দার একপাশে ছোট বেতের সোফা পাতা। মিশি গিয়ে সেখানে বসে হাতে থাকা লাঠি চকলেট আয়েশ করে খাওয়া শুরু করে। উদয় মিশির দিকে তাকায়। ছোট্ট একটা মেয়ে, চুলগুলো তার খোলা, হেলে দুলে চকলেট খাচ্ছে। উদয়ের এক মুহূর্তের জন্য আশেপাশের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। সে অপলক দৃষ্টিতে মিশির দিকেই তাকিয়ে থাকে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে পড়ে, এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। উদয়কে ড্যাবড্যাব করে তাকিয়ে থাকতে দেখে মিশির খাওয়া বন্ধ হয়ে যায়। উদয়ের সামনে তুড়ি মেরে বলে, এভাবে কি দেখছিস? উদয় মাথা দোলায়, না, কিছু না। মিশি মুচকি হাসে। সোফার একপাশে সরে গিয়ে বলে, এইখানে আয়, বসো। উদয় বসতে বসতে বলে, আচ্ছা আমরা তো এখন জিএফ-বিএফ। তাহলে এখনো কেন তুই তুকারি? তুমি করে বলবা আমায়, বুঝছ? মিশি মুখ বাঁকিয়ে বলে, ঢং। এতদিন তো বুঝতাই না আমার ভালোবাসা, আর এখন কত ঢং। ঢং ঢং ঢং। উদয় আঙুল উঁচিয়ে বলে, একদম ঢং ঢং করবা না। বললাম তো আমি গাধা বলদ, তাই বুঝিনি। এখন তো বুঝছি নাকি? মিশি আবারও মুখ বাঁকিয়ে বলে, যাক, অবশেষে স্বীকার তো করলা যে তুমি একটা গাধা বলদ। আরও আছে তো, হাতি, টিকটিকি, কুত্তা, বিলাই, ছাগলের গু আর পচা কুম। মিশি বাকিটুকু বলার আগেই উদয় তার মুখ চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, চুপ চুপ, একদম চুপ। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু মিশি। মিশি এক ঝটকায় উদয়ের হাত সরিয়ে দেয়। উদয়ের দিকে তির্যক দৃষ্টিতে চেয়ে বলে, এখনো মিশি? হাদারাম রে, প্রেমিক প্রেমিকাকে জান শোনা এসব বলে হুহ। উদয় খুক খুক করে কেশে ওঠে। বিড়বিড় করে বলে, প্রেমে এত কেন জ্বালা? মিশি স্পষ্ট শুনতে পায় কথাটা। উদয়ের দিকে একটু ঝুঁকে চোখ রাঙিয়ে বলে, কি বললা তুমি? উদয় ঠোঁট কামড়ায়। মানে বলছিলাম যে জান, আমি তোমাকে টিমটিম নামে ডাকবো ওকে? মিশি ভ্রু নাচায়। টিমটিম? এটা কেমন নাম? উদয় বুক ফুলিয়ে বলে, ভালোবাসার নাম মেরি যা আয়ান। মিশি উদয়ের কথা বলার ভঙ্গি দেখে হেসে ফেলে। উদয় ও ফিক করে হেসে ফেলে। উদয় মাথা চুলকাতে চুলকাতে বলে, তবে একটা কথা কি জানো? প্রেমিকা বা বউ প্রাণী হল ভীষণ ভালো প্রাণী। এরা যখন বলে কি বললা, এর মানে এই না যে এরা শুনে নাই। এরা শুনেও প্রেমিক বা হাজবেন্ডকে একটা চান্স দেয় কথা ঘুরিয়ে ফেলার। হে হে হে। উদয়ের হে 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 টাইপ হাসি মিশির গায়ে জ্বালা ধরায়। মিশি আঙুল উঁচিয়ে বলে, একদম ছ্যাবলা মার্কা হাসি হাসবা না, মশা। উদয় এক ভ্রু উঁচিয়ে বলে, আমি মশা? মিশি মুখ বাঁকিয়ে বলে,
তো আবার কি? উদয় মিশির থুতনিতে হাত দিয়ে বলে। তবে তো মশার মতো কাজটা সেরেই ফেলতে হয়। মিশি চোখ বড় বড় করে ফেলে। বলে, কি কাজ? উদয় দুষ্টমিপনা হাসি দিয়ে বলে, ওই যে, মশা তো সারাদিন চুমাচুমি করে। আমিও এবার তোমাকে। মিশি উঠে দাঁড়ায়। ঘরের দিকে পা বাড়াতে নিতেই উদয় তাকে ধরে ফেলে। টান মেরে নিজের কোলে বসিয়ে বলে, কই যাচ্ছ সুন্দরী? আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কেউ না। হা হা হা। মিশি ও উদয়ের মতো অভিনয় করে বলে, প্লিজ, আমায় যেতে দিন চৌধুরী সাহেব। আমার এত বড় ক্ষতি আপনি করিয়েন না। আমায় যেতে দিন। হঠাৎ রুমের ভেতর কিছু একটা পড়ে যাওয়ার শব্দে উদয় মিশিকে আলগা করে দেয়। মিশি সাথে সাথে উঠে রুমের ভেতরে ছুটে যায়। উদয় ভয় ঘামছে। কেউ আবার আসলো না তো? দেখে ফেলল না তো? উদয় স্ট্যাচু হয়ে বসে থাকে সেখানেই। খানিক বাদে মিশি এসে বারান্দার দরজা দিয়ে উকি মেরে বলে, ভেতরে আসবেন না জনাব? আমার বিড়াল মিনি ছিল ওটা। হা হা হা। কি ভীতু! উদয় হাফ ছেড়ে বাঁচে যেন। যাক, কেউ দেখেনি তাহলে। পরক্ষণেই উঠে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলে, কে ভীতু? আমি তো অভিনয় করছিলাম ভয় পাওয়ার। এই উদয় কাউকে ডরায় না। ডরাইলে কি আর চেয়ারম্যানের মায়ার লগে প্রেম করতাম? মিশি ভ্রু নাচিয়ে বলে, হুম, তা অবশ্য ঠিক বলেছ। কিন্তু তাই বলে তো আর বিশ্ব সাহসীর খেতাব পেয়ে যাওনি। এবার ভেতরে আসো। আমার অনেক অঙ্ক বাকি রয়েছে। বুঝিয়ে দিবা। উদয় ভেতরের ঘরে আসতে আসতে বলে, আরে অঙ্ক রে। প্রেমের আগেও ডিস্টার্ব ছিল, এখনো ডিস্টার্ব করে। মিশি কিছু না বলে শুধু মুচকি মুচকি হাসে। অনেকক্ষণ হয়ে গেল উদয় মিশির রুমে ঢুকেছে। এখনো আসছে না। করছেটা কি ভেতরে? বকর মোল্লা ধিমি পায়ে এসে মিশির রুমের সামনে দাঁড়ান। দরজাটা হালকা করে ভেজানো। বকর মোল্লা উকি দিয়ে দেখেন মিশি আর উদয় দুজনেই মন লাগিয়ে পড়াশোনা করছে। বকর মোল্লা খুশি হন। উদয় ছেলেটাকে বরাবরই তার ভীষণ পছন্দ। ছেলেটা যেমন মেধাবী তেমনি তার আদব কায়দা। বকর মোল্লা মনে মনে ভাবেন, এরকম একটা ছেলেকেই যেন সে পায় তার মিশি মায়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। তুমি জায়গায় ভুল করেছ। এভাবে হবে না তো। আমায় দাও, আমি করে দিচ্ছি। মিশি উদয়ের কাছ থেকে অঙ্ক খাতাটা নিয়ে নেয়। উদয়ের করা ভুল অংশটুকু সে ঠিকভাবে সমাধান করে। উদয় তা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে মিশির দিকে। মিশি অঙ্ক করা শেষে উদয়ের দিকে খাতা বাড়িয়ে দেয়। খেয়াল করে উদয় অবাক হয়ে দেখছে তাকে। মিশি বুঝতে পারে। মুচকি হেসে বলে, বিএফ অঙ্কে এক্সপার্ট। তাহলে জিএফ কেমনে অঙ্কে ফেল মারে? তাই আমিও চেষ্টা করছি। তুমি খুশি হওনি? উদয় উঠে এসে মিশিকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, অনেক 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 খুশি হইছি। আরে ছাড়ো তো। কেউ এসে পড়বে। অঙ্ক করাই মন দাও। অঙ্কের সময় নো রোমাঞ্চ নো প্রেম। উদয় ভরা গলায় বলে, জি ম্যাম। কমান্ড একসেপ্টেড। হঠাৎ মিশির মারুমে ঢুকে। উদয় মিশি অঙ্ক করাই ব্যস্ত তখন। মিশির মা মুখ বাঁকিয়ে বলে, অঙ্ক যখন হয় না তোর দ্বারা তখন কেন অঙ্ক করিস? যাক গে, যে কথা বলতে এলাম। তোর বিয়ের জন্য ছেলে দেখা শেষ।
কবে বিয়েটা করবি তাই বল। ছেলে? কার জন্য ছেলে দেখা শেষ? উদয় হতবাক হয়ে প্রশ্ন করে। নতুবা বেগম এগিয়ে এসে মিশির পাশে দাঁড়ায়। তার মাথায় হাত বুলিয়ে বলে, আমার একমাত্র মেয়ের জন্য আমি একটা লক্ষ্মী টুকটুকে বর দেখে রেখেছি। মিশি বাঁকা চোখে তাকিয়ে বলে, টুকটুকে তো বউ হয়, বর না মা। নতুবা বেগম আমতা আমতা করে বলেন, হলেই হলো একটা। তুই বল, তুই কবে বিয়েটা করতে রাজি? উদয় মিশিকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলে, তুমি মানে তুই বিয়ে করছিস মানে? মানেটা কি মিশি? মিশি ভাবে এই সুযোগ একটু জ্বালিয়ে নেওয়া যাক উদয়কে। মিশি নতুবা বেগমের গা ঘেঁষে বলে, আমি বিয়ে করছি। মানে করব আর কি? কেন? সমস্যা কি? তুই কি চাস আমি বিয়ে করব না? উদয়ের মন ছোট হয়ে যায়। মেয়েটা কি তার সাথে মজা করছে নাকি? উদয় জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে। চোখ ঝাপসা হয়ে আসছে তার। কিছুক্ষণ আগেও তো মনে হলো জীবন কত সুন্দর, আর এখন মনে হচ্ছে এই রকম জীবন না থাকাই শ্রেয়, যেখানে ভালোবাসা শুরু হতে না হতেই বিরহ। মিশি আর চোখে তাকায় উদয়ের দিকে। মুখে তার টিপটিপানি হাসি। উদয় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এরপর নিচু হয়ে টেবিল থেকে তার বই খাতা তুলে নেয়। রুম থেকে চলে যেতে নিলেই মিশি বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছিস? উদয় গম্ভীর গলায় বলে, নিজের বাসায়। তোর তো বিয়ে করার শখ জেগেছে, তোকে অঙ্ক করিয়ে কি করব আর। বাই। মিশি মৃদু হেসে উদয়ের হাত থেকে তার বই খাতা কেড়ে নিয়ে আবার টেবিলের উপর রাখে। চুপ করে বসো এখানে, আমি অঙ্ক শিখব। নতুবা বেগম তাড়া দিয়ে বলেন, আহা, এখন আবার অঙ্ক কেন? কত কাজ পড়ে আছে বিয়ের, কত কেনাকাটা করা লাগবে, আবার বিয়ের ডেটটাও তো ফাইনাল করতে হবে নাকি? মিশি উদয়ের পাশে বসতে বসতে শান্ত গলায় বলে, মা, আমি বিয়ে করব কিন্তু এখন তো না। মিশির কথা শুনে উদয় চমকালেও নতুবা বেগম বিরক্তিভরা গলায় বলেন, মানে? কবে করবি তাহলে? 12 মাস পর। মিশি মাথা নাড়ায়, উহু, তাও না। আমি যেহেতু মেয়ে হয়েছি, তাহলে বিয়ে তো একদিন করবই, তবে সেটা নিজের পায়ে দাঁড়ানোর পর। এখন কিসের বিয়ে? বয়সী বা কত আমার? নতুবা বেগম আবারও বিরক্ত হন। মানে তুই এখন বিয়ে টিয়ে করবি না? করব না। এবার নতুবা বেগম রীতিমতো রেগে যান। বাজখাই গলায় বলেন, মশকরা করছিস আমার সাথে? সকালে যে বললি ছেলে দেখতে। মিশি খুব শান্ত গলাতেই বলে, ছেলেই দেখতে বলেছি, তবে এটা বলেনি এখনই বিয়ে করব। ওকে, এবার যাও মা, আমি অঙ্ক করব। নতুবা বেগম রাগে গজগজ করতে করতে চলে যান রুম থেকে। কত বড় সাহস মেয়েটার, তার সাথে কিনা এত কাহিনী করে। মিশি মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে হাসে। পরমুহূর্তেই উদয়ের দিকে তাকিয়ে দেখে উদয়ের মুখে লোডশেডিং। মিশি ভ্রু উঁচিয়ে বলে, কি ব্যাপার? এখনো স্যাড হয়ে আছিস কেন? তুমি কি মশকরা করতেছ আমার আর আন্টির সাথে? যদি বলি হ্যাঁ, সিরিয়াসলি মজা করবা না? তোমার মাথায় কি ঘুরপাক খাচ্ছে সত্যি করে বলো মিশি, প্লিজ। মিশি উদয়ের পিঠে হাত বুলাতে বুলাতে বলে, ওকে বলছি তো বাব্বা, কুল কুল। আসলে সকালে আম্মু জিজ্ঞেস করছিল আমাকে বিয়ে দিবে কিনা।
ছেলে দেখবে না। আমি তখন রাগ ছিলাম তোমার প্রতি, তাই রাগেই বলেছি দেখতে। কিন্তু এখন যেহেতু তোমায় পেয়েছি, এখন তো প্রশ্নই আসে না অন্য কাউকে বিয়ে করার। তাই এত সব ড্রামা করলাম। আম্মুর কথা দিয়ে আম্মুকেই ফাঁদে ফেলে বিদেও করলাম, নয়তো আমায় বিয়ে দিয়েই ছাড়ত বোধ হয়। উদয় কুপাল কুঞ্চিত ভাঁজ করে বলে। চালাক মেয়ে। মিশি হেসে বলে, হু তোমার বউ। তবে একটা ব্যাপারে আমি রাগ করেছি তোমার উপর। উদয় অবাক হয়ে বলে, কি ব্যাপারে? মিশি মুখ গোমরা করে বলে, আম্মুর সামনে হুট করে তুই করে বললে কেন আমায়? উদয় মিশির মাথায় গাঁটটা মেরে বলে, এত কিছু বুঝো, আর এটা বুঝো না? আন্টির সামনে তুমি করে বললে আন্টি সন্দেহ করত না? তাই? আর তুমিও তো তখন আমায় তুই করে বলেছ। মিশি কপাল ভাঁজ করে বলে, সে তো তুমি বলেছ তাই আমিও বলেছি। শোধবোধ। হুহ। উদয় মিশির নাক টেনে বলে, অনেক হয়েছে পাকনা পাকনা কথা। টেস্ট এক্সাম সামনে আসতেছে, এবার অঙ্কে মনোযোগ দাও। স্কুল ছুটি হলো কিছুক্ষণ আগে। লিমা একা একা হেঁটে বাড়ি ফিরছে। তার মনে চলছে কালকে উদয়ের বলা কথাগুলো। যাক, শেষ পর্যন্ত ছেলেটা বুঝল তো মিশির মনের কথা। লিমা আকাশের দিকে চেয়ে প্রার্থনার ভঙ্গিতে বলে, হে আল্লাহ, উদয় আর মিশির ভালোবাসা যেন সার্থক হয়। তাদের ভালোবাসার পরিণতি যেন আমার মতো না হয়। মেঘের কথা মনে পড়ে যায় লিমার। মনে পড়ে যায় মেঘের সাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো। স্কুল থেকে বের হতেই লিমা মেঘকে দেখতে পায়। বাইক নিয়ে বড় রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে সে। লিমা একবার আশেপাশে চোখ বুলায়, পরিচিত কেউ আছে কিনা। না, নেই। রাস্তা ক্লিয়ার। লিমা দৌড়ে মেঘের সামনে গিয়ে দাঁড়াতেই মেঘ বলে, বাইকে উঠো দ্রুত। লিমা কিছু বলতে নিলে মেঘ আবারও তাড়া দিয়ে বলে, আহা, উঠো না। কথা বলো না তো। লিমা আর কিছু বলে না। সে আশেপাশে তাকাতে তাকাতে মেঘের বাইকের পেছনে উঠে বসে মুখটা স্কার্ফ দিয়ে বেঁধে নেয়। এরপর মেঘকে জড়িয়ে ধরে শক্ত করে। লিমা ঠিকঠাকভাবে বসতেই মেঘ বাইক নিয়ে টান দেয়। সর্বোচ্চ গতিতে চলতে থাকে তার বাইক। সাই সাই করে বাতাস ছুঁয়ে যাচ্ছে লিমাকে। সে জানে না কোথায় যাচ্ছে মেঘ তাকে নিয়ে। কিন্তু লিমার মনে ভয় নেই কোনো। মেঘকে সে তার বাবার পরের নিরাপত্তার পুরুষ ভাবে। একটা নদীর পাড়ে গিয়ে মেঘ বাইক থামায়। লিমা নেমে অবাক চোখে তাকায় আশেপাশে। খুব সুন্দর নদীর পাড়টা। এর আগে তো এই নদী সে দেখেনি। এছাড়াও আশপাশটাও ভীষণ চুপচাপ। দূরে দূরে দু একজন লোক চোখে পড়ছে। লিমা মেঘের দিকে ফিরে বলে, এখানে আনলে যে? মেঘ মুচকি হেসে বলে, চোখটা বন্ধ করো তো। লিমা ভ্রু উঁচিয়ে বলে, কি? মেঘ নিজে এসে তার ডান হাত দিয়ে আলতো করে বন্ধ করে দেয় লিমার চোখজোড়া। তারপর বলে, যতক্ষণ না বলবো খুলবে না। লিমা মাথা কাত করে। কিছুক্ষণ পরে মেঘ বলে, এবার খুলো। লিমা চোখ খুলতেই তার চোখ কপালে ওঠে। মেঘ তার সামনে হাঁটু গেড়ে বসে আছে, হাতে একটা পায়েল। মেঘ বলে, সবাই সবার ভালোবাসার মানুষটিকে আংটি দেয়, আমি দিব পায়েল। হবে আমার মেঘবতী? লিমার চোখ ঝাপসা হয়ে আসে। কোনো মতে মাথা দুলিয়ে বলে, হু।
মেঘ পায়েলটাতে একটা চুমু খেয়ে লিমার পায়ে পরিয়ে দেয়। লিমা ঈষৎ কেঁপে উঠে যেন। তার প্রতিটা হাড়ে হাড়ে কাঁপন ধরে। পুরনো সেই দিনের কথা মনে হতেই লিমার চোখে জল ছেপে ওঠে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। চোখের কোনা মুছে নিয়ে এসে আবার বাড়ি ফেরার পথে মনোযোগ দেয়। কিছু একটা পায়ে লেগে লিমা হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। কোনোভাবে নিজেকে সামলে নিয়ে বসে পড়ে। ডান পায়ের বুড়ো আঙুলের পাশটায় লেগেছে বেশ। গলগল করে রক্ত বের হচ্ছে খুব। লিমা খুব সন্তর্পণে হাত বুলায় সেখানে। এখনো ঠিকভাবে হাঁটতে শিখলে না? কারো গলার স্বর পেয়ে লিমা উপরে মুখ তুলে তাকায়। এ সময়ে মেঘকে এখানে দেখে লিমা প্রায় ভূত দেখার মতো করে চমকে ওঠে। মেঘ হেসে ফেলে। তবে সেই হাসতেই কোনো প্রাণ নেই। শুকনো হাসি একদমই। লিমা কোনোভাবে দাঁড়িয়ে বিস্ময় ভরা চোখে তাকিয়ে বলে, তুমি? মেঘ তার এক হাত বাড়িয়ে দেয় লিমার সামনে। চোখ দিয়ে ইশারা করে হাত ধরে সোজা হয়ে দাঁড়ানোর জন্য। মুখে বলে, হ্যাঁ আমি। লিমা সে হাত ধরে না। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলে, এই হাত ধরার অধিকার তো আর নেই। মেঘ কষ্ট পায়, কিন্তু প্রকাশ করে না। আবার সেই শুকনো হাসি দিয়েই হাত গুটিয়ে নেয়। লিমা একটা ছোট্ট দীর্ঘশ্বাস ছেড়ে মেঘকে পাশ কাটিয়ে যেতে নিতেই মেঘ বলে, লিমা, একটু দাঁড়াবে। লিমা দাঁড়াতে চায় না। তবুও যেন তার পা আপনা আপনি থমকে যায়। সে না চাইতেও দাঁড়িয়ে রয়। মেঘ কোনোভাবে মুখে হাসি টেনে বলে, তোমাকে শেষবারের মতো দেখতে এলাম। এরপর আবার কবে দেখতে পাবো কে জানে। লিমার পিলে চমকে ওঠে। কোনোভাবে বলে, মানে কোথাও চলে যাবে? মেঘ গুটি গুটি পায়ে হেঁটে এসে লিমার সামনে দাঁড়ায়। চোখ ঝাপসা হয়ে আসছে তার। কতদিন পর দেখা। মেঘ নিম্নস্বরে বলে, মা আমার বিয়ে ঠিক করেছে। আমার অমতেই। লিমার বুকের ভেতর যেন ঝড় বয়ে যায়। ভয়ঙ্কর ঝড়। লিমার চোখ ভেঙে কান্না আসছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে, ও ভালো তো। মেঘ চুপ করে থাকে। লিমা নিচু হয়ে চোখের পানি মুছে নেয়। তারপর বলে, আর কিছু বলবে? মেঘ তবুও চুপ। লিমা কিছুক্ষণ অপেক্ষা করে উত্তরের জন্য। মেঘের কোনো উত্তর না পেয়ে বলে, আচ্ছা আসি তবে। ভালো থেকো। লিমার গলা কাঁপছে। মেঘের চোখ ভিজে যাচ্ছে। লিমা আর এক মুহূর্ত দেরি না করে লম্বা লম্বা পা ফেলে চলে আসে। আচ্ছা, মেয়েটার না পায়ে ব্যথা ছিল। এখন তবে এত দ্রুত হাঁটছে কি করে? মনের ব্যথার থেকে পায়ের ব্যথাটা যে অনেক কম। 17 মিনিটে 8টা সিগারেট খেয়েছে মেঘ। তবুও থামছে না। একটার পর একটা সিগারেট ফুঁকে যাচ্ছে। কিন্তু কই, ব্যথা তো কমছে না। বরং মনের ব্যথাটা আরো জোরে জোরে করাঘাত করছে যেন। সোহেলা বেগম আসেন। হাতে তার 4 রকমের শাড়ি। মনটা বেশ ফুরফুরা আজ তার। অবশেষে মেঘের বিয়ের জন্য মেয়ে দেখতে পেরেছেন। খানদানি বংশের মেয়ে। বিয়েতে মেয়ের বাবা 40 ভরি স্বর্ণ দেবেন নাকি? ভাবতেই গা কাটা মেরে উঠছে সোহেলা বেগমের। তিনি মেঘের পাশে বসেন। আনন্দে ডগমগ হয়ে বলেন, দেখ তো, তোর হবু বউকে কোনো রঙের শাড়িটা দেওয়া যায়। মেঘ সেদিকে একবারও তাকায় না। মুখেও কিছু বলে না। সে তার মতো করেই সিগারেট ফুঁকে যাচ্ছে। সোহেলা বেগম আবার বলেন,
কি হলো? বল কিছু। মেঘের ভেতরটা গভীরভাবে জ্বলছে। কেরাসিন দিয়ে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে জায়গাটায়। আর সেই মানুষটা তারই আপন মা। মেঘ তবুও গর্জে ওঠে না। শান্ত গলায় বলে, এখন যাও। ভালো লাগছে না মা। মেঘ আরেকবার ফোকার জন্য সিগারেটটা মুখের কাছে আনতেই সোহেলা বেগম সেটাকে ফেলে দেন। রাগী গলায় বলেন, কি সব ছাইপাশ গিলছিস? আবার কথার উত্তর দেস না। দিন দিন বেয়াদব হয়ে গেছিস। হবিই না কেন? সব যে ওই ডাইনি কি যেন নাম। ও হ্যাঁ, লিমা। লিমা ডাইনির কারণে। সোহেলা বেগম কথা শেষ করতে পারেন না। মেঘ গর্জে ওঠে। রাগে তার মাথার রগ দপদপ করছে। বাজখাই গলায় বলে, বিয়ে করতে রাজি হয়েছি না? এখনো কেন লিমাকে ঢোকাচ্ছে এসবের ভেতরে? কেন? জাস্ট যাও এখান থেকে, তোমাকে আমার সহ্য হচ্ছে না মা। সহ্য হচ্ছে না। মেঘ দুহাতে মুখ ঢেকে বসে পড়ে। সোহেলা বেগম ছলছল চোখে বলেন, এভাবে কথা বলতে পারলি তুই আমার সাথে? পারলি? মেঘ বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ পেরেছি। নিজের ভালোবাসাকে তোমার জন্য বিসর্জন দিয়েছি। অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়েছি। আর তুমি, তুমি আমার মা হয়েও আমার বুকের ভেতর হওয়া ক্ষতগুলো আবারও জাগাচ্ছ? কেমন মা তুমি? যে কিনা সামান্য নিচু পরিবারের বলে তার ছেলের ভালোবাসাকে মেনে নেয় না। তার ছেলেকে কষ্ট পেতে দেখেও হাসে। এরকম মার তো কোনো দরকার নেই। কেন বেঁচে আছো তুমি? না না, তুমিই বেঁচে থাকো। আমাকে মেরে ফেলো। মেরে ফেলো। মেঘ হুহু করে কেঁদে ফেলে। হাঁটু গেড়ে দপ করে বসে পড়ে। দুহাতে মুখ ঢেকে কেঁদেই চলে। সোহেলা বেগম যেন নির্বাক হয়ে পড়েন। তিনি কোনোভাবে উঠে বেরিয়ে পড়ে সেখান থেকে। তার যেন মেঘকে আর সহ্যই হচ্ছে না। রুমের দরজায় দাঁড়িয়ে সবটাই দেখেছে গোলাপি। ভাইয়ের এরকম কষ্ট যে তারও সহ্য হচ্ছে না। সে শক্ত হয়ে দাঁড়ায়। নিজে যে সাহসের কারণে আজও পস্তাতে তা তার ভাইয়ের সাথে কিছুতেই হতে দিবে না। কিছু একটা তার করতেই হবে। সাপের লেজে কেউ পাড়া দিল, সাপ যেভাবে ফনা তুলে, সোহেলা বেগম নিজের ঘরে বসে সেইভাবেই ফনা তুলছেন। একবার সুযোগ পেলেই বোধহয় কামড়ে দেন মেঘকে। গোলাপি নিঃশব্দে তার রুমে ঢুকে ধীর পায়ে গিয়ে তার পাশে বসে নিচু গলায় একবার ডাকে, মা। সোহেলা বেগম রাগী গলায় জবাব দেন, কি হয়েছে? গোলাপি জব্বর ভয় পায় সোহেলা বেগমকে। তবুও সাহস করে কাচুমাচু হয়ে বলে, মা, কিছু বলতে আসছিলাম। সোহেলা বেগম রাগী গলায় বলেন, শুনছি। কান খোলা আছে আমার। গোলাপি ঢোক গিলে বলে, আমি মেঘের বিষয়ে কথা বলতে এসেছি। মেঘ যেহেতু বিয়ে করতে চাচ্ছে না, তবে কেন জোর করা? ওর পছন্দের মেয়েকে। গোলাপি কথা শেষ করার আগেই সোহেলা বেগম গর্জে ওঠেন, তুই আমার মেয়ে হয়ে ওই ডাইনির গান গাইছিস? গোলাপি আমতা আমতা করে, না মা, আমি সেটা বলছি না আসলে। চুপ। একদম চুপ। আমি লিমার ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আর না মেঘের ব্যাপারে। মা, একটা বার আমার কথাটা শুনো। একটা বার প্লিজ, আমার খাতিরেই। সোহেলা বেগম শান্ত হন কিছুটা।
তবুও আক্ষেপ ভরা কণ্ঠে বলেন, বল কি বলবি। গোলাপি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, অবশেষে একটু শান্ত হয়েছে তার মা। গোলাপি মৃদু গলায় বলে, মা, মেঘ আমার ছোট ভাই। তোমারও তো ছোট ভাই আছে। সে অন্যজনকে ভালোবাসত, আর যখন পুরো পরিবারের তাদের বিপক্ষে ছিল তুমিই তো তাদের পক্ষে ছিলে। একমাত্র তোমার ভাই বলে তার কষ্ট তুমি সইতে পারোনি। তাহলে আমি কিভাবে পারি মেঘের কষ্ট সইতে? ওর চোখমুখ দেখেছ মা? ছেলেটা শুকিয়ে কি হয়ে গিয়েছে। মুখের দিকে তাকানোই যায় না। পাংশুটে হয়ে গেছে ও। তুমিই বলো, তুমি কি চাও না মেঘ সুখে থাকুক? ওর সুখের কথা ভেবে হলেও লিমাকে মেনে নেওয়া উচিত আমাদের। সোহেলা বেগম চুপচাপ সবটা শুনে গেছেন। তা দেখে গোলাপি ভাবে, হয়তো তিনি মেনে নিবে। সোহেলা বেগম খানিকটা সময় চুপ থাকেন। গোলাপি আশাভরা চোখে তার দিকে তাকিয়ে রয়। যদি একটা বার মেনে নেন। যতটা শান্ত হয়ে সোহেলা বেগম সবটা শুনেছে ঠিক ততটাই রাগী হয়ে তিনি বলেন, তোর এসব কথায় আমার মন গলবে? এটা ভাবিস? গোলাপি অপ্রস্তুত হয়ে পড়ে। সোহেলা বেগম আবারও বলেন, শোন মেয়ে, আমি মরে গেলেও মেঘ আর লিমাকে মানব না। তাতে যদি আমার ছেলে থাকে তো থাকবে, নইলে না। আর তুই ওদের পক্ষ নিলে যা, নে। তবে এই বাড়ি ছেড়ে যাওয়ার পরে নিস। গোলাপি অবাক হয়ে বলে, মা? কিসের মা? এই বাড়িতে থাকতে হলে আমি যেভাবে চাইব সেভাবেই থাকতে হবে। আমার মতের বিরুদ্ধে যাওয়া যাবে না। শুনেছিস? আর হ্যাঁ, আমি আমার ভাইকে সাপোর্ট করেছি, কেননা তার ভালোবাসার মেয়েটাও খানদানি বংশের ছিল। লিমার মতো ছোট ঘরের না। গোলাপি আশাহত হয়। আর কিচ্ছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ে ঘর থেকে। মাকে বোঝানো বড় দায়। সে কি আদৌ বুঝবে মেঘের কষ্টটা? কেমন মা উনি? গোলাপি নিজের মনেই প্রশ্ন করে যায়। কিন্তু আফসোস উত্তর মিলে না কোনো। মায়ের রুম থেকে বেরিয়ে এই গোলাপি সাথে সাথে মেঘের রুমে যায়। বিছানার উপর উল্টো পাল্টা ভঙ্গিতে ঘুমিয়ে আছে মেঘ। চোখের কোণাটা এখনো ভিজা। হয়তো কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়েছে। গোলাপির কষ্ট হয়। তীব্র যন্ত্রণা হয় বুকের কোথাও। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। সে কাঁথাটা টেনে দেয় মেঘের গায়ে। এরপর বিছানার পাশে থেকে খাওয়া সিগারেটগুলোর টুকরো নিয়ে চলে যায়। সেই দুপুর থেকেই উদয় মিশিদের বাড়িতে। অঙ্ক করাতে করাতে দুপুর। উদয় তখন চলে যেতে চাইলেও মিশি বায়না ধরে আজকে তার সাথে থাকতে। আরও খানিকটা সময়। রাতে যাবেনি দরকার হলে। উদয়েরও বিশেষ ইচ্ছে করছিল না মিশিকে ছেড়ে যেতে। তাই সে রাজি হয়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় যখন উদয় তাড়া লাগায় বাড়ি ফেরার জন্য। মিশি রাজি হয়। কিন্তু বকর মোল্লা তো না খেয়ে যেতে দেবে না উদয়কে। তাই উদয়কে থাকতে হবে রাত অবধি। খেয়ে দে একদম বাড়ি ফিরবে সে। এতে অবশ্য মিশি উদয় দুজনেই খুব খুশি। যা কারো কিছুটা সময় একসাথে পার করা যাবে। মিশি হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বের হতেই উদয় গামছা এগিয়ে দেয় তার দিকে। মিশি মৃদু হেসে গামছাটা নেয়। বলে, যখন আমাদের বিয়ে হবে তখনও এভাবে আমাকে গামছা এগিয়ে দিবা? উদয় নরম গলায় বলে, না তো, তখন অন্য কাউকে থাকবে, তাকে দিব।
মিশি তেড়ে আসে। কি বললা? উদয় একটু সরে যেয়ে বলে, তোমাকে দিব না তো কাকে দিব বলো? মিশি গাক ফুলায়। সবসময় আমাদের মাঝে তৃতীয় কাউকে না টানলে হয় না? উদয় দুহাতে মিশির গাল চেপে ধরে বলে, সরি। আর টানব না। মিশি হাত ছাড়িয়ে নেয়। গামছা নিয়ে বারান্দায় চলে যায়। আলতো করে মুখ মুছে তারপর গামছাটা দড়িতে টানিয়ে দিয়ে উদয়ের দিকে ফিরে তাকায়। উদয়ের চোখে মুখে ঝিলিক। মিশি অবাক হয়ে বলে, এভাবে হা করে কি দেখছ? উদয়ের মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায়, তোমাকে। সদ্য ভেজা মুখের অধিকারী এক বালিকাকে। কি যে সুন্দর দৃশ্য রে মিশি, বলে বোঝানো সম্ভব না। মিশি লজ্জা পায়। লজ্জাবতী ফুলের মতো কুঁকড়ে যায়। উদয় তার এক আঙুল দিয়ে মিশির নাকের ডগায় স্পর্শ করে বলে, এখানে একটা চুমু খেতে ইচ্ছে করেছে। খাই? মিশি চুপ করে রয়। চোখ তার নিচের দিকে। এক মুহূর্তের জন্য উদয়কে বেশ অচেনা মনে হয়। একটা দীর্ঘ বলিষ্ঠ পুরুষ মনে হয়। মিশি আরো লজ্জা পায়। উদয় মিশির উত্তরের অপেক্ষা করে না। একটু ঝুঁকে গিয়ে মিশির ঠিক নাক বরাবর নিজের ঠোঁট রাখে। মিশি কাঁপছে। ঠক ঠক করে কাঁপছে, যেন পৌষের শীত। উদয় চোখ বন্ধ করে নেয় তার। তারপর কয়েকটা দম বন্ধ করা মুহূর্ত। উদয় টুক করে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় মিশির নাকে। মিশির শিরা প্রতি শিরায় কাঁপন ধরে। চোখ আপনা আপনি বুজে আসে। এরপর একটা মুহূর্ত। মিশি চেতনা হারিয়ে উদয়ের বুকে নেতিয়ে পড়ে। হুট করেই হাসিব চাচা রুমে প্রবেশ করেন। মিশি তখনও অজ্ঞান অবস্থায় উদয়ের বুকে পড়ে আছে। উদয় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মিশির দিকে। তার মাথায় কিছুইতেই ঘুরছে না মিশির হঠাৎ অজ্ঞান হওয়ার ব্যাপারটা। হাসিব চাচা খুক করে কাশেন। উদয় সম্বিত ফিরে কাচুমাচু হয়ে বলে, চাচা, দেখো না, মিশি হুট করে অজ্ঞান হয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না চাচা। হাসিব চাচার চিন্তা হয়। চিন্তিত গলায় বলেন, কিভাবে কি হলো? ওকে তুলো। খাটে শোয়াও বাবা। উদয় পাজাকোলে তুলে নেয় মিশিকে। মিশির এলোচুলগুলো তখন উদয়ের গালে ঘষা খাচ্ছে বারবার। উদয়ের সুরসুরি লাগে। উদয় উসখুস করতে করতে মিশিকে খাটে শুয়ে দিয়ে হাসিব চাচা মিশির হাত পা টেনে সোজা করে দেন। মিশির দিকে তাকিয়েই চিন্তিত গলায় আবার জিজ্ঞেস করেন, কি করে কি হলো উদয়? উদয় কি বলবে ভাবে একবার, তারপর অপ্রস্তুত হয়ে বলে, আসলে মিশি বারান্দায় দাঁড়িয়ে গামছা দিয়ে মুখ মুছতেছিল। এরপরের পর গামছা শুকোতে দিল দড়িতে। হঠাৎ করেই মিশি এরপর অজ্ঞান হয়ে ঢলে পড়ে আমার বুকে। আমি একদম হকচকিয়ে গিয়েছিলাম চাচা, বিশ্বাস করো। হাসিব চাচা মাথা দুলান। কি যে হলো মেয়েটার? উদয়ের বাবা মাকে ডেকে আনছি। তুমি একটু বসো তো। উদয় বাধ্য ছেলের মতো মিশির পাশে বসে। হাসিব চাচা একবার মিশির দিকে তাকান, আরেকবার উদয়ের দিকে। এরপর চিন্তিত ভঙ্গিতে বেরিয়ে যান। উদয় বসে থাকে মিশির পাশে। দরজার দিকে তাকায় একবার। এরপর মিশির মাথায় হাত রাখে।
মিশি হয়তো গভীর ঘুমে নাকি অজ্ঞান, বোঝা যাচ্ছে না। উদয় বুঝতেও চায় না। সে শুধু জানে এখন যদি পারত এই সময় তাকে আটকে দিত, চিরজীবন এর জন্য আটকে দিত। প্রিয় মানুষটা ঘুমন্ত অবস্থায় চোখের সামনে থাকা ব্যাপারটা কত রোমাঞ্চকর। উদয় একদিক থেকে চিন্তিত, আবার তার হাসিও পাচ্ছে। সামান্য চুমু সহ্য করতে পারল না মেয়েটা। উদয় মনে মনে ভাবে, এই মেয়েটাকে আর আদর করা যাবে না, কিছুতেই না। বকর মোল্লা হতদন্ত হয়ে রুমে ঢোকেন। নতুবা বেগম এবং হাসিবও ঢোকে পিছু পিছু। উদয় মিশির মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়। বকর মোল্লা ব্যতিব্যস্ত হয়ে মিশিকে ডাকতে শুরু করে। মিশি মামিশি মারে। মিশি যেন ঈষৎ নড়ে ওঠে। উদয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বকর মোল্লাকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল, চিন্তা করবেন না, মিশি ঘুমোচ্ছে, গভীর ঘুমে আছে সে। বকর মোল্লা যেন তাও শান্তি পান না। সে চিন্তিত দৃষ্টিতেই তাকিয়ে থাকেন মিশির দিকে। নতুবা বেগম মুখ বাঁকিয়ে বলেন, জানতাম এমন কিছুই হবে। পাশের গ্রামে শুনেছিলে না, একটা মেয়ে বয়স হওয়ার পরেও বিয়ে না করাই প্রায় হুটহাট অজ্ঞান হয়ে যেত। কত ডাক্তার কবিরাজ দেখিয়েছে তার মা বাবা, কেউ ধরতে পারেনি কিছু। শেষে মেয়েটা মারাই গেল। এই জন্যেই তো মেয়েদের বয়স হলেই বিয়ে দিয়ে দিতে হয়। আমি তো মিশিকে এই জন্যেই বিয়ে দিতে চাচ্ছিলাম। শুনল না মেয়েটা। এবার যদি ওই মেয়ের মতো মিশিও। নতুবা বেগম আঁচল মুখে চেপে ডুকরে ওঠেন। বকর মোল্লা বিরক্তিকর গলায় বলে, আহ, থামবে তুমি? এমন আজব ঘটনা কোথা থেকে শুনছ? উদয়ও সায় মিলায়। জি আন্টি, আমরা তো কোনো দিন এ ধরনের কোনো কাহিনী শুনলাম না। হাসিব চাচাও ভ্রু উঁচিয়ে এরকম কোনো কাহিনী তার ৪৫ বছরের জীবনে শুনেছে কিনা তা মনে করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু না, মাথার ব্রেইনে এমন কোনো কাহিনীর কথা তো নাড়া দিয়ে উঠছে না। নতুবা ঠোঁট কামড়ান। সে যে মিশিকে বিয়ে দেওয়ার জন্য যত সব আবোলতাবোল কাহিনী বানিয়েছেন, সেসব তিনি কি করে বলে এদেরকে? বকর মোল্লা বিমূর্ষ গলায় বলে, মেয়েটা সারাদিন পড়াশোনা নিয়েই থাকে এখন। বোধহয় ক্লান্ত, তাই ঘুমিয়ে গেছে। ওকে জাগানো ঠিক হবে না। ঘুমাক। চলো চলো, এখানে এত জটলা পাকানোর কিছু নেই। বকর মোল্লার পিছু পিছু সবাই চলে গেলেও উদয় রয়ে যায়। একটা কাগজে কিছু একটা লিখে মিশির বালিশের পাশে রাখে। এরপর নিজের বই খাতা নিয়ে বেরিয়ে পড়ে। খুব সকাল সকালই ঘুম ভেঙে যায় মিশির। চোখ খুলতেই সর্বপ্রথম মনে পড়ে উদয়ের কথা। উদয় কই? সে না উদয়ের সাথে বারান্দায় ছিল। মিশি লাফিয়ে বিছানা ছেড়ে ওঠে। জানালা দিয়ে তাকিয়ে দেখে বাহিরে আলো। তার মানে এখন দিন। কিন্তু সে তো উদয়ের সাথে যখন ছিল তখন সন্ধ্যা ছিল। মিশি গভীর মনোযোগ দিয়ে মনে করার চেষ্টা করে কালকের কথা। গামছা দিয়ে মুখ মোছা, গামছা দড়িতে দেওয়া, উদয়ের হা করে তাকিয়ে থাকা, এরপর সব মনে পড়তেই মিশি আবার লজ্জায় কুঁকড়ে যায়। বিছানায় এসে বালিশে হেলান দিয়ে বসে। বালিশের তলায় একটা কাগজ। মিশি আগ্রহ নিয়ে কাগজটা তুলে নেয়। ছোট আঁকাবাঁকা কাগজে গুটি গুটি অক্ষরে কিছু লেখা। আর কখনো চুমু খাবো না তোমায় অজ্ঞানবতী।
উদয় এটা লিখেছে? সিরিয়াসলি? একরাশ লজ্জা কোথা থেকে হুট করে এসে ভর করে মিশির চোখে মুখে। তার নাক লাল হয়ে উঠে লজ্জায়। ঈশ! কেন যে কাল ওভাবে ঢলে পড়তে গেল উদয়ের বুকে। উদয়ের একটা চুমু, তাও সহ্য হল না মেয়েটার। সোহেলা বেগম খুব তোড়জোড় লাগিয়ে দিয়েছেন মেঘকে বিয়ে দেওয়ার জন্য। মেঘ যেন একটা রোবট হয়ে গিয়েছে, সবসময় মুখটা একরকম করে আছে, না হাসি না কান্না। সোহেলা বেগম উঠতে বললে উঠে, বসতে বললে বসে। গোলাপি ভেবে পায় না মেঘের এমন আচরণের কারণ। ছেলেটার হলো কি? মেঘ চুপ করে বসে আছে তার রুমে, হাতে একটা বই। গোলাপি নিঃশব্দে ঘরে ঢোকে, নিঃশব্দেই মেঘের পাশে বসে বলে, কি পড়ছিস ভাই? কিছু পড়ছি না, দেখছি। কি? মেঘ বইয়ের পাতাটা গোলাপিকে দেখিয়ে বলে, দেখ কি সুন্দর কাপল। বইটা একটা ম্যাগাজিন। এখানে বিভিন্ন কাপলদের ভালোবাসার গল্প ছাপা হয়, আর তাদের ছবিও। দেখ না, অনেক সুন্দর না? গোলাপি বইয়ের পাতায় তাকায় না, তার চোখ মেঘের দিকে। মেঘের চোখ ঝাপসা, চোখে নোনা জল। গোলাপির বুকের ভেতরটা নড়ে উঠে আবার। সে রাগী গলায় বলে, কেন লিমাকে নিজেই দূরে ঠেলে দিচ্ছিস? কেন এই বিয়ে করছিস? পালিয়ে জানা। মেঘ মৃদু হাসে, তাচ্ছিল্যের সুরে বলে, তাহলে আজীবন লিমাকে মার কাছে ডাইনি হয়ে থাকতে হবে, নষ্টা বাজে মেয়ে হিসেবে পরিচিত হয়ে যাবে গ্রামে। যা আমি চাই না। তাই থাক না, আমার লিমা দূরে থেকেই ভালো থাকুক। আমি আমাকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, ভাগ্য যা চায় তাই হবে। গোলাপির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। আচ্ছা, ভালোবাসায় এত কষ্ট কেন? শোনা যায় প্রতিটা সকাল মানুষের জন্য একরাশি সুযোগ আর খুশি নিয়ে হাজির হয়। কোনো কোনো মানুষ সেই খুশিগুলোকে খুঁজে নিতে পারে, আবার কোনো কোনো মানুষ পারে না। তবে আজকের সকালটা লিমার জন্য এক ফোঁটাও খুশি নিয়ে হাজির হয়নি বোধহয়। যেদিন মেঘকে চিরজীবনের জন্য ছেড়ে এসেছিল, সেদিনও এত কষ্ট হয়নি লিমার যতটা আজ হচ্ছে তার। মনে হচ্ছে কেউ একজন বুকের উপর মস্ত বড় এক পাথর চাপিয়ে দিয়েছে, যা বয়ে বেড়ানোর সাধ্য লিমার নেই। স্কুল যেতেই লিমার বিষণ্ণ মুখ চোখে পড়ে মিশির। আজ অনেকদিন পর স্কুল এসেছে সে। আসার পথে মন বেশ উসখুস করছিল। কখন সে বলবে লিমাকে কালকের ঘটে যাওয়া সবকিছুর কথা। সেই ভাবনায় ভাবনায় বদহজম হয়ে গেছে মিশির। অথচ লিমার বিষণ্ণ মুখ দেখে যেন সমস্ত কিছু ভুলে গেছে মিশি। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, লিমার কি হল? মিশি ব্যতিব্যস্ত হয়ে লিমার পাশে বসে। লিমা বইয়ের ভেতর মুখ গুজে আছে তখন। মিশি প্রশ্ন করে, লিমারে, কিছু হয়েছে তোর? এত চুপচাপ যে। লিমা মুখে কিছু বলে না, শুধু মাথা এপাশ ওপাশ নাড়িয়ে বোঝায় যে তার কিচ্ছু হয়নি। কথাটা মিশির বিশ্বাস হয় না। কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। মিশি এক প্রকার চেপেই ধরে লিমাকে। কি হয়েছে তার? বলতেই হবে। লিমা বিরক্তি গলায় বলে, বললাম তো কিছু না। যা তো, পড়তে দে।
সামনে টেস্ট আসছে। মিশি নাছোড়বান্দা। সে না শুনে যাবে না। উহু, যাব না। বল আগে কি হয়েছে। আমি জানি কিছু একটা হয়েছে। লিমা চটে যায়। বাজখাই গলায় বলে, বললাম না যা এখান থেকে। কিচ্ছু হয়নি আমার। নিজে তো কখনো পরীক্ষায় রেজাল্ট ভালো করে না, পড়াশোনা করে না। এখন আমাকেও জ্বালাতে আসছে। পুরো ক্লাস অবাক চোখে তাকিয়ে থাকে একবার মিশির দিকে, আরেকবার লিমার দিকে। কেউ কিছুই বুঝে উঠতে পারছে না। লিমা বই নিয়ে উঠে যায়। বসে রয় শুধু মিশি। উদয় এগিয়ে আসে। মিশির কাঁধে হাত রাখতেই মিশি কেঁদে ফেলে। ভীষণ কষ্ট হচ্ছে তার। কেন লিমা এমন করল তার সাথে? পুরোটা ক্লাস মিশি আর কারো সাথে কথা বলে না। উদয় কিছু বললেও হু হাতে জবাব দেয়। উদয় বোঝে মিশির মন খারাপ, তাই সেও জ্বালাতন করে না মিশিকে। লিমার অপরাধবোধ জাগে। সে বুঝতে পারে মেঘের উপর দাবানো রাগটা সে মিশির উপর ঝেড়ে ফেলেছে। এখন কি করা যায়? মিশি তাকে মাফ করবে তো? স্কুল ছুটি হতেই উদয়কে সাথে করে বাড়ির পথে পা বাড়ায় মিশি। কিছুদূর যেতেই কে যেন ডাকে মিশিকে। মিশি পেছনে ফিরে তাকিয়ে দেখে লিমা দাঁড়িয়ে। মিশির রাগ হয়, খুব রাগ হয়। সে এক হাতে শক্ত করে উদয়ের হাত চেপে ধরে জোরে জোরে হাঁটা দেয় এবার। উদয় হতভম্ব হয়ে যায়। নিচু গলায় বলে, আহ! মিশি লাগছে হাতে। মিশি কটমট করতে করতে বলে, লাগুক। উদয় আবারও নিচু গলায় বলে, লিমা লিমা ডাকছে তোমায়। মিশি হাঁটতে হাঁটতেই উদয়ের দিকে তাকিয়ে বলে, ডাকুক, মরুকো। আমাকে বলবা না। উদয় চুপচাপ হয়ে যায়। এই মেয়েদের মাঝে সে পড়তে চায় না। লিমা দৌড়ে আসে। মিশির সামনে দাঁড়ায়। কাদো কাদো স্বরে নিচু গলায় বলে, সরি রে, একটা বার আমার কথা শুনবি? লিমা আর মিশি বান্ধবী কম, বোন বেশি। 6 বছর ধরে একে অপরের সাথে আছে তারা। লিমার ঝাপসা চোখ আর কাদো কাদো গলা শুনে মিশির রাগ উবে যায় যেন। থেমে যায় সে, কিন্তু মুখে কিছুই বলে না। লিমা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মেঘের বিয়ে ঠিক হয়েছে মিশি। ওর মা ওকে অনেক বড় ঘরে বিয়ে দিচ্ছে নাকি? লিমা চোখ নামিয়ে ফেলে। সে চায় না তার চোখ বেয়ে পড়া পানি মিশি দেখুক। মিশির বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কিন্তু উদয় একটুও দুঃখী হয় না। সে খুশিতে ডগমগ হয়ে বলে, মেঘ ভাইয়ের বিয়ে! ওহ মাই গড! আমাকে দাওয়া তো না ভাইয়া। মেঘ ভাইয়াকে পেয়েনি। খবর আছে তার। মিশি চোখ ঘুরিয়ে তাকায় উদয়ের দিকে। উদয় ভয় পেয়ে বলে, কি? মিশি দাঁতে দাঁত চেপে বলে, খুব বিয়ে খাওয়ার শখ না? তো নিজেই একটা বিয়ে করে খানা। উদয় ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলে, এভাবে বলছো কেন তুমি? মেঘ ভাইয়ার বিয়েতে তুমি খুশি নও? মিশি হাত মুঠি করে বলে, না মোটেও খুশি না। কেন খুশি হব? হ্যাঁ, আমার বান্ধবীর কষ্টে আমি খুশি হব উদয়?
উদয় মাথা চুলকায়, ভ্রু কুঁচকে বলে, আমি কিছু বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবা। মিশি কিছু বলতে নেওয়ার আগে লিমা বলে, আমি মেঘকে ভালোবাসি উদয়। উদয় চোখ বড় বড় করে ফেলে। সে যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। লিমার কাছে এগিয়ে এসে অবিশ্বাসের গলায় বলে, কি কি বললি তুই? বুঝলাম না তো। লিমা চোখের জল মুছে নিয়ে ধরা গলায় বলে, আমি মেঘকে ভালোবাসি, মেঘও আমাকে ভালোবাসে। আমাদের সম্পর্ক ছিল, শুধু আমি ছোট ঘরের আর সে বড়, তাই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। কিন্তু সে তো আমার মন থেকে আলাদা হয়ে যায়নি। সেই ভালোবাসার মানুষটার বিয়ে অন্য কারো সাথে, অন্য কেউ তার সাথে ঘর করবে, সংসার পাতবে। লিমা কেঁদে ফেলে, হাউমাউ করে কেঁদে ফেলে। লিমার কান্না দেখে মিশি কেঁদে ফেলে। তার বুকের ভেতরটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিচ্ছে। মিশি লিমাকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলাতে বুলাতে বলে, তোর ভালোবাসা যদি সত্যি হয়, আর আল্লাহ যদি মেঘ ভাইয়াকে তোর কপালেই লিখে রাখে, তবে সে তোরই হবে। কাঁদিস না তুই, কাঁদিস না। মেঘের বাড়ির সামনে উদয় আর মিশি। মূলত মিশিই এসেছে, আর উদয়কে টেনে ধরে নিয়ে এসেছে। মিশি মেঘের সাথে কথা বলতে চায়। সামান্য বংশ উঁচু নিচু বলে কি দুজন মানুষের এত গভীর ভালোবাসা এভাবে হেরে যাবে? মিশি বাজখাই গলায় ডাকে, মেঘ ভাইয়া, মেঘ ভাইয়া। মিশির ডাকে মেঘ না বের হলেও মেঘের বড় বোন গোলাপি বের হয় ঘর থেকে। মিশিকে দেখে তাদের দিকে এগিয়ে আসে। আরে মিশি যে, আসো আসো, ভেতরে আসো। উদয় কেমন আছো? উদয় মাথা কাত করে নিচু গলায় বলে, ভালো আছি। মিশি উদয়ের দিকে বাঁকা চোখে তাকায় একবার, এরপর কঠিন গলায় বলে, না, আমরা ভেতরে যাব না। আমরা মেঘ ভাইয়ার সাথে দেখা করতে এসেছি। সে কই? তাকে ডাকো আপু। মেঘ তো নাই, শহরে গেছে বিয়ের জন্য শেরওয়ানি অর্ডার করতে। মিশি মৃদু হেসে বলে, বাহ, আমার বান্ধবী লিমা, যে কিনা কেঁদে কেটে অস্থির আর তার ভালোবাসা বিয়ের জন্য খুশি খুশি মনে শেরওয়ানি কিনতে গেছে। দেখেছ উদয়, ছেলেরা কত স্বার্থপর। গোলাপি ও মৃদু হেসে বলে, ছেলেরা স্বার্থপর কিন্তু সব ছেলেরা না। আর ভাই যেতে চায়নি, তাকে জোর করে পাঠানো হয়েছে। এদিক আসো মিশি উদয়, তোমাদের কিছু কথা বলবো। মিশি একটু নরম হয়। সে আর উদয় উঠোনের একপাশে পিঁড়ি পেতে বসে। গোলাপিও বসে তাদের সাথে। গোলাপি একটা কাগজ বের করে তাদের দেখায়, জিজ্ঞেস করে, এখানে কি দেখতে পাচ্ছ? মিশি বিরক্তির গলায় বলে, একটা কাপল। এটা দেখানোর জন্য ডেকেছ আমাদের? গোলাপি মৃদু গলায় বলে, না, কালকে রাতে মেঘ এই কাগজটাই দেখছিল জানো। আমি জিজ্ঞেস করেছিলাম কেন তুই লিমাকে নিয়ে পালিয়ে যাচ্ছিস না। উত্তরে মেঘ কি বলেছিল জানো? বলেছে, সে চায় না লিমাকে কেউ বাইরান্না মাইয়া, নষ্টা, পোলা ফাঁসানো সহ আরো অনেক খারাপ খারাপ কথা বলুক। বলেছে সে চায় না লিমার সম্মান নিয়ে কোনো টানাটানি হোক। জানো বোন, আমাদের সমাজটা বড্ড কাপুরুষ আর স্বার্থপর। এরা অন্যের করা ভুল, অপরাধ এসবই দেখবে, তার পেছনের আসল কাহিনী না জানবে, আর না জানতে চাইবে। এই সমাজে রাত কাটানো মেয়েটা পতিতা হয়,
আর সেই মেয়ের সাথেই রাত কাটানো ছেলেটা হয় ফেরেশতা। কি অদ্ভুত না? কিন্তু এটাই সত্য। মেঘ পালাবে লিমাকে নিয়ে, কিন্তু সবাই আঙুল তুলবে লিমারই উপর, লিমার পরিবারের উপর। এই কারণেই মেঘ নিজেকে সরিয়ে নিচ্ছে লিমার থেকে। এক প্রকার বলি দিচ্ছে সে নিজেই নিজেকে। এবার বলো, এখনো মেঘকে বলার মতো কিছু আছে তোমাদের? মিশি মাথা নিচু করে আছে। মেঘ ভাইয়াও তাহলে ভালো নেই। সেও লিমার মতো কষ্ট পাচ্ছে। গোলাপি আবার বলে, এই বিয়েতে দুজোড়া হাত এক হবে না, হবে দুটো পরিবার এক। এই বিয়েতে হাজারো বাজনার ভিড়ে কোথাও একটা শোক বাজনাও বাজবে। এখানে একটা মেয়ের সাথে একটা ছেলের না, একটা জীবন্ত লাশের বিয়ে হবে। আসিও তোমরা, দেখে যেও আমার ভাইটাকে, আর সাথে তার এই অপদার্থ বোনটাকেও দেখে যাইও, যে কিনা তার ভাইয়ের এত কষ্টের দিনেও কিছুই করতে পারল না। গোলাপি মুখে ওড়না চেপে ডুকরে কেঁদে উঠে। মিশির আর ভালো লাগে না। চারিদিকে এত কান্না কেন? এত কষ্ট কেন? মিশি উদয়কে নিয়ে চলে আসে সেখান থেকে। একটা বড় মাঠ পেরিয়ে তবে মিশির বাড়ি। মাঠের মাঝখানে দুজনে চুপচাপ হেঁটে যাচ্ছে। উদয়ের মনটাও খারাপ বেশ। মেঘ ভাইয়া এত ভালো মানুষ আর তার সাথেই এমনটা হচ্ছে। হঠাৎ মিশি দাঁড়িয়ে পড়ে। উদয় বলে, কি হলো? পা ব্যথা করছে? মিশি আশেপাশের সমস্ত কিছু ভুলে ঝাঁপিয়ে পড়ে উদয়ের বুকের উপর। উদয় কোনো মতে নিজেকে সামলায় পড়ে যাওয়া থেকে। মিশি উদয়ের বুকে মাথা রেখে নীরবে কেঁদে চলে। উদয় মিশির মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছ কেন? মেঘ ভাইয়া আর লিমার জন্য? আল্লাহ যা করবেন ভালোর জন্যেই করবেন মিশি। মিশি মাথা উঠায়। চোখ আর নাকের পানি এক হয়ে গিয়েছে তার। ভাঙা ভাঙা গলায় বলে, উদু, ওয়াদা করো, আমাদের ভালোবাসার পরিণতি এমন হবে না। আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না। উদয় মিশির নাক মুছিয়ে দিয়ে বলে, যাব না পাগলি, কোথাও যাব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে থাকব। প্রমিস। রাত হতেই নতুবা বেগমের চিল্লাচিল্লি বেড়ে যায়। মিশি বেশ কিছুক্ষণ হল পড়তে বসেছে, কিন্তু মাথায় ঢুকছে না কিছুই। শুধু মেঘ আর লিমার ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছে তার মাথায়। এমন সময়ে মিশির মায়ের চিল্লাচিল্লি যেন মিশির মাথা ব্যথা আরও বাড়িয়ে দেয়। মিশি বিরক্ত হয়ে বই খাতা বন্ধ করে রুম থেকে বের হয়। ডাইনিং রুমে যেয়ে দেখে তার বাবা মা বসে আছে। মিশি বিরক্তিকর গলায় বলে, বাবা, কি হয়েছে? মা এত চিল্লাচ্ছে কেন? বকর মোল্লা মুখ বাঁকিয়ে বলেন, তোমার মা তোমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তোমাকে সে বিয়ে দিয়ে এই বাসা খালি করতে চায়। নতুবা বেগম বকর মোল্লার দিকে মুখ করে ভেঙচি কাটেন। মিশির কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সে ক্লান্ত এই বিয়ের কথা শুনতে শুনতে। আচ্ছা, এখন কি বিয়ের সিজন? চারিদিকে শুধু বিয়ে বিয়ে আর বিয়ে। মিশি শান্ত গলায় বলে, মা, আমি বিয়ে করতে চাই না, কথাটা সাফ সাফ বললাম। আবারও বললাম। এরপর যেন আর এই ব্যাপারে কোনো কথা না শুনি, ওকে? মিশি কথাটা বলে নিজের রুমে যেতে নিতেই নতুবা বেগম বলে ওঠেন, না পারিস পড়ালেখা, না হবে তোর দ্বারা সংসার। দুনিয়ায় আমাকে জ্বালাতেই এসেছিস শুধু। মিশি থেমে যায়। রাগ চড়ে গেছে মাথায় তার। নতুবা বেগমের দিকে এক ঝটকায় ঘুরে বলেন, সমস্যা কি তোমার?
আমি পড়ালেখা পারি না কে বলছে? সব বিষয়ে মোটামুটি একটা নাম্বার তো আনি আমি, শুধু ম্যাথই না হয় বাস খাই। তাতে কি হয়েছে? কি হয়েছে শুনি? নতুবা বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বলেন, সত্য কথা বললেই সমস্যা না রে? লোকে যে তোকে ফেলটুস বলে সেটা কিছু না। আমি বললেই তোর সমস্যা রে মিশি? মিশি দাঁতে দাঁত চেপে বলে, মানলাম এতদিন আমি পারিনি অঙ্ক, আমি ফেইল করেছি, টেনেটুনে পাশ করেছি, কিন্তু তাই বলে সামনে যে পারবো না সেটা তো না। সামনে টেস্ট এক্সাম, এত টেস্ট এক্সামে আমি অঙ্কে 70-এর বেশি মার্কস এনে দেখাবো তোমায়। আর যদি না পারিস তাহলে আমি যাকে বলবো তাকেই বিয়ে করে নিবি? মিশি রাগের বশে বলে, নিব। আর যদি পারি তবে তুমি আর কোনো দিন আমায় বিয়ের কথা বলতে পারবে না। যখন আমার বিয়ে করার ইচ্ছা হবে তখন আমি নিজে থেকেই বলবো। নতুবা বেগম বকর মোল্লার দিকে তাকিয়ে বলে, শুনেছ তো? একটা চ্যালেঞ্জ হয়ে গেল কিন্তু তাহলে। মিশি যদি 70-এর বেশি নাম্বার না পায় তবে ওকে এই বছরেই বিয়ে করতে হবে, তাও আমার পছন্দের। বকর মোল্লা মুখে বললেও তার মাথায় ঘুরে অন্য চিন্তা। যদি মিশি না পারে এত নাম্বার তুলতে, তখন তিনি তো এই ঘর এত তাড়াতাড়ি খালি করতে চান না। মিশি তার থেকে দূরে যাক। নিজের রুমে আসতেই মিশি বুঝতে পারে যে জোশে এসে সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভুল কথা বলে ফেলেছে। যদি সে সত্যিই না পারে 70-এর বেশি নাম্বার তুলতে তখন উদয়কে ছেড়ে অন্য কাউকে বিয়ে মিশি আর ভাবতে পারে না। সে আল্লাহর নাম নেয়। এরপর অঙ্ক নিয়ে বসে। টেস্টের আর 11 দিন বাকি। এই 11 দিনে তাকে 70-এর বেশি নাম্বার তোলার জন্য যত পরিশ্রম করার করবে। সে কিছুতেই মেঘকে হারাতে পারবে না, কিছুতেই না। মুখের সামনে অনেকক্ষণ যাবৎ বই ধরে বসে আছে উদয়, কিন্তু একটা লাইন ও এতক্ষণে পড়েনি। আসলে পড়াটা হচ্ছে না, মাথায় খালি ঘুরপাক খাচ্ছে মিশির সেই কান্না কান্না চেহারাটা। চোখের সামনে ভাসছে সেই দৃশ্য। উদয় চোখ বন্ধ করে নেয়। মনের গভীর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে মিশিকে যেন কখনো না হারাতে হয়। হয়তো সেই মেইজ রিলেশনের ফিউচার ভাবা আকাশ কুসুম কল্পনা অনেকটাই, কিন্তু সেই মেইজ রিলেশনের মতো কিউট রিলেশন খুব কম হয়, খুবই কম। একসাথে ক্লাস করা, ক্লাসের ফাঁকে ফাঁকে চোখে চোখে কথা বলা, টিফিনের সময় একে অন্যকে খাইয়ে দেওয়া, সবার নজর এড়িয়ে প্রিয় মানুষটাকে ফ্লাইং কিস দেওয়া, স্কুল শেষে ফুচকার দোকানে দুজনের কাড়াকাড়ি, কোচিং এ টিচারের চোখ এড়িয়ে দুজনের খুনসুটিময় ভালোবাসা, দুজনে ছোট হওয়া সত্ত্বেও একে অন্যকে কেয়ার করার বেলায় দুজনেরই বয়স্ক হয়ে যাওয়া, বাসায় ভালো কিছু রান্না হলে বন্ধুদের নাম করে প্রিয় মানুষটার জন্য নিয়ে যাওয়া, টিফিনের 510 টাকা জমিয়ে প্রিয় মানুষটাকে একটা ছোট্ট গিফট দেওয়া। আরও কত শত ভালোবাসা। সেই মেইজ রিলেশনে কাঁদতেও হয় খুব। কিছুটা অভিমানের কান্না, কিছুটা ভয়ের কান্না। এই রিলেশনে ভয়টাও বেশি। এই বুঝি একজন হারিয়ে গেল আরেকজনের কাছ থেকে। এত সুন্দর একটা সম্পর্ক মাঝে মাঝে সমাজের কাছে হেরে যায়। কেউ কেউ দুরান্ত সাহস আর ইচ্ছাশক্তি দিয়ে তাদের সম্পর্কটাকে বিয়ের রূপ দেয়, কিন্তু বেশিরভাগই পারে না। সমাজের ধারালো নিন্দা নামক অস্ত্রের কাছে হেরে যায় তারা। উদয় তাদের মতো একজন হতে চায় না যারা হেরে যায়। উদয় সেই একজন হতে চায় যারা ভালোবেসে ভালোবাসার মানুষ তাকে নিয়েই পরকালেও পাড়ি জমাতে পারে।
পরদিন স্কুল যেতেই মিশি ব্যস্ত হয়ে পড়ে উদয়কে খুঁজতে। উদয়ের ব্যাগ বেঞ্চের উপর, কিন্তু উদয় ক্লাসে নেই। মিশি শিপলুকে জিজ্ঞেস করে, শিপলু, উদয় কই? শিপলু একটু হাবাগোবা টাইপের। সে মিশির গায়ে গা দিয়ে ধাক্কা মেরে বলে, এত উদয় উদয় করিস যে, আবার উদয়কে চিঠিও দিস। ঘটনা কি রে? মিশি রাগী গলায় বলে, বেশি পাকনা সাজবি না। উদয় কই বল, না হলে স্কেল দিয়ে তোর মাথা ফাটিয়ে দিব। শিপলু ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলে, বলে, সবসময় খালি মারার হুমকি। আমাকে তোরা কেউ ভালোবাসিস না? কেউ না। আমি স্যারকে বলে। মিশি আর শুনে না। সে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। শিপলুটা এমনই, একটু কিছু বলা যায় না তাকে। তাহলেই ফ্যাচ ফ্যাচানি শুরু। এমনিতেই মিশির মাথা খারাপ হয়ে আছে, পরে দেখা যাবে ফাটিয়েই দিবে শিপলুর মাথা। উদয়কে পাওয়া যায় অষ্টম শ্রেণীর ক্লাসরুমে। একটা মেয়েকে অঙ্ক বুঝাচ্ছিল সে। মিশির দেখে গা জ্বলে। সে সবার সামনে দিয়ে উদয়ের হাত টেনে তাকে নিয়ে আসে। স্কুল বিল্ডিংয়ের পেছনে খানিকটা জায়গা আছে, সেখানে গিয়ে থামে মিশি। উদয় অবাক হয়ে বলে, এমন করলা কেন? এভাবে টেনে আনলা যে? মিশি উদয়ের কলার চেপে বলে, শালা, আমি বাঁচি না তোর চিন্তায়, আর তুই কিনা মেয়েদেরকে অঙ্ক শেখাস। অঙ্ক? জনমের অঙ্ক বের করব আজ তোর। উদয় ঘাবড়ে যায়। মিশি মেয়েটা ভীষণ ডেঞ্জারাস। উদয় নরম গলায় বলে, আরে ও তো জুই ছিল, আমার বন্ধুর ছোট বোন। এসে রিকোয়েস্ট করল ওকে একটু অঙ্কটা বোঝাতে, তাই আমি। আচ্ছা সরি মিশি, আর কখনো কাউকে অঙ্ক বোঝাতে যাব না। মিশি কিছু না বলে উদয়কে জড়িয়ে ধরে শক্ত করে। তার হাত পা কাঁপছে থর থর করে। শরীর খারাপ হচ্ছে, চোখ দিয়ে পানি বের হয়ে পড়বে এখনই। মিশি ধরা গলায় বলে, আমি তোমাকে হারাতে চাই না উদয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিছুতেই। সত্যি বলছি, আমি সত্যি বলছি। উদয় মিশির চুলে আঙুল ঢুকায়। নরম গলায় বলে, কি হয়েছে বাবু? আমাকে বলো। মিশি উদয়কে ছেড়ে দিয়ে নাকের পানি মুছতে মুছতে তার মার সাথে করা চ্যালেঞ্জের কথা বলে তাকে। শুনে উদয়েরও মনে ভয় ঢুকে যায়। যদি সত্যিই মিশি না পারে ভালো নাম্বার তুলতে অঙ্কে, তখন উদয়ের কলিজাটা মুচড়ে ওঠে। ভিতরে কেউ হাতুড়ি পেটাচ্ছে যেন। উদয়ের ভেতরটা ভেঙে চুরে আসলেও সে নিজেকে স্বাভাবিক রেখে মৃদু হেসে বলে, উপরে আল্লাহ আছেন তো, তুমি তোমার মতো চেষ্টা করে যাও, আল্লাহ নিশ্চয়ই সাহায্য করবে মিশি। আর আমি আছি তো, আমি তোমায় গাইড করব। আমাদের ভালোবাসা এত ঠুনকো নাকি পাগলি, যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? পাগল মেয়ে। আজকের পর থেকে স্কুল বন্ধ, পাক্কা 10 দিন। পুজোর ছুটি। স্কুল খুললেই টেস্ট পরীক্ষা শুরু। মিশির মনের মধ্যে যেন ছোটখাটো একটা ঝড় বয়ে যাচ্ছে। স্কুল ছুটি হতেই উদয় আর মিশি প্রতিদিনের মতো একসাথে বাড়ির পথে রওনা দেয়। প্রতিদিন মিশি বড্ড বকবকানি করলেও আজ একদম চুপ। উদয় রাস্তায় ফুচকা দেখে বলে, মিশি, ফুচকা খাবে? চলো খাই। মিশি মাথা নাড়ায়, মুখে কিছু বলে না। উদয় থেমে যায়।
শান্ত গলায় বলে। মন খারাপ? মিশি আবারও কিছু না বলে মাথা নাড়ায়। উদয় আদুরে গলায় বলে, লুকিও না, বলো আমার মিশু পাখিটার কি হয়েছে? মিশি আঙুল উঁচিয়ে চোখের কিনারা মুছে নিয়ে বলে, আজ থেকে টানা 10 দিন স্কুল বন্ধ। তোমাকে বড্ড মিস করব। মিশির চোখের পানি যেন উপচে উপচে পড়তে যাচ্ছে আর মিশি বড্ড কষ্টে সে পানি পড়া থামাচ্ছে। উদয় মিশির চুলগুলো কানের গোড়ায় গুজে দিয়ে বলে, ওরে আমার ফ্যাচ কাঁদুনি রে। স্কুল বন্ধ তো কি হয়েছে? রোজ দেখা হবে রোজ। আমি প্রতিদিন তোমার বাসায় যাব। তোমাকে অঙ্ক করানোর নাম করে। হ্যাপি? মিশি কান্না কান্না চোখে একটু হেসে বলে, হ্যাপি। দিনটা যেমন তেমন করে কাটালেও যতই রাত বাড়তে নেয় মেঘের ততই লিমাকে মনে পড়ে। কোনো কোনো রাত সিগারেটের সাথে আবার কোনো কোনো রাত মদের বোতল সঙ্গে নিয়ে কাটালেও প্রতিদিন নিয়ম করে লিমাকে তার মনে পড়বেই। এই লিমাকে ভুলতে কত কিছুই না করছে মেঘ, কিন্তু বেহায়া মন কিছুতেই লিমাকে দূরে সরাতে পারছে না। মনটা যেন ভূতের মতো হয়ে লিমার চারপাশেই ঘুরঘুর করছে শুধু। গোলাপি রাতের খাবার নিয়ে মেঘের রুমে ঢুকে। প্রতিদিনকার মতোই আজও মেঘ মাটিতে বসা। পাশে সিগারেটের ফিল্টার, আরেক পাশে বাংলা মদ। গোলাপি না চাইতেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, ভাই, ভাত খাবি না? উঠো, খেয়ে নে। মেঘ আহত গলায় বলে, খাবো না। যা তুই। গোলাপি যেন মেঘের কথা শুনেই না। সে মেঘের পাশে বসে পড়ে ভাত মাখাতে মাখাতে বলে, তুই হা কর, আমি খাইয়ে দিচ্ছি। গোলাপি এক লোকমা ভাত মেঘের মুখের সামনে তুলে ধরলে মেঘ মুখ ঘুরিয়ে নেয়। গোলাপি আর্তনাদ করে উঠে যেন, মুখ ঘুরাবি না। সিগারেট মদ যা চাচ্ছিস সব পাচ্ছিস, খাচ্ছিস, কিচ্ছু বলছি না, কিন্তু তাই বলে একদম মাথায় উঠে নাচবি না। চুপচাপ গিলে ফেল, নাইলে ছোটবেলায় যেভাবে পিটাতাম এখনো সেভাবে পিটাবো। নে, হা কর। মেঘ ফিক করে হেসে ফেলে। গোলাপির দিকে মুখ ঘুরিয়ে হা করে। গোলাপি পরম যতনা ভাতের লোকমা তুলে দেয় মেঘের মুখে। মেঘ খেতে খেতেই বলে, আরেকবার মাকে বলে দেখব। গোলাপি তখন মাছের কাটা ছাড়াতে ব্যস্ত। মেঘের কথা শুনে তার হাত আপনা আপনি থেমে যায়। শুধু আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় একবার। সে জানে মাকে বললেও কিছু হবে না। হলে তো এতদিনেই হতো। তবুও মেঘের করুণ চাহনি দেখে গোলাপি বলে দেখ আরেকবার, যদি মেনে নেয়। সোহেলা বেগম মাত্রই এসে মুখের ভেতর পান গুজেছেন। বেয়াই বাড়ি থেকে এসেছে এই পান। 21 রকমের জর্দা দিয়ে তৈরি করা। খুব আয়েশ করে চোখ বুজে পান চাবাচ্ছেন তিনি। এমনি সময় মেঘ তার রুমে ঢোকে। সোজা এসে সোহেলা বেগমের পায়ের উপর লুটিয়ে পড়ে এক প্রকার চাপা আর্তনাদ করেই বলে, মা, আমার ভীষণ কষ্ট হচ্ছে মা। আমি অনেক চেষ্টা করছি এই সব মেনে নেওয়ার, কিন্তু পারছি না। লিমার স্মৃতি কিছুতেই ভুলতে পারছি না মা। প্লিজ, আমাকে এত বড় শাস্তি দিও না। লিমাকে মেনে নাও মা, আমার জন্য হলেও মা, প্লিজ। সোহেলা বেগম অত্যন্ত শান্ত গলায় বলেন, বাংলা মদের বেশি ঝোঁক নেই বুঝলি।
কাল থেকে কটা টাকা বাড়িয়ে নিস, দামি মদ গিলিস, তাহলে দেখবি ওই ডাইনিকে ভুলতে পারবি। তবে আমার তো মনে হয় ওই মেয়ে তোকে জাদু করেছে, কালো জাদু। বেয়াই বাড়ির ওদিকে একটা নামকরা কবিরাজ আছে, তুই রাজি হলে চল যাই, তোর সব তাবিজ তুবিজ এক চুটকিতে ঝাড়িয়ে ফেলবে দেখিস। মেঘ আহত হয়, প্রচণ্ড আহত হয়, মনে মনে নিজেকেই গালি দেয় প্রচুর। কিছুতেই তার মা মানবে না, তাহলে কেন বৃথা চেষ্টা করে নিজেকে আর নিজের ভালোবাসাকে ছোট করা। মেঘ কোনো কথা না বলে চুপ করে উঠে চলে যায়। গোলাপি দরজার কাছেই দাঁড়িয়েছিল, সে সব দেখেছে। মেঘ বের হওয়ার সময় মেঘের সাথে চোখাচোখি হয় গোলাপির। গোলাপিকে দেখে মেঘ একটা শুকনো হাসি দেয়, আর গোলাপি ওড়নার কোনা মুখে চেপে ধরে অন্যত্র চলে যায়। মিশিদের বাসায় উদয় আর মিশি অঙ্ক করাই ব্যস্ত। উদয় কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দাগিয়ে দিচ্ছে মিশিকে আর বারবার করে বলছে এগুলা করবে, এগুলা থেকে কমন পাবে বেশি। কথাটা শুনতে শুনতে মিশির কান পেকে গেছে যেন। সে বিরক্তির গলায় বলে, আর বলিও না তো প্লিজ, বুঝছি তো এগুলো থেকে আসবে, এতবার বলতে হয়। বাল। উদয় বই দাগানো বাদ দিয়ে মিশির দিকে অবাক চোখে তাকিয়ে বলে, কি বললা? মিশি ভ্রু কুচকে বলে, কি বললাম? বাল মানে? মিশি তাচ্ছিল্যের সুরে বলে, এত বড় হইছ, আর বাল মানে জানো না? বাল মানে হলো হিন্দিতে চুল আর বাংলাতে। উদয় বই হাত থেকে ফেলে দিয়ে বলে, চুপ চুপ চুপ, আমি জানি বাল মানে কি। এটা বলতে বলিনি তোমায়, বলেছি যে তুমি বাল ছাল এসব কবে থেকে বলা শুরু করলা। মিশি এক ভ্রু উঁচিয়ে বলে, জন্ম থেকেই বলি। এনি সমস্যা? উদয় মৃদু শব্দে হাতি তালি দিতে দিতে বলে, বাহ বাহ, কি ইংলিশ। মিশি আবারও ভ্রু নাচিয়ে বলে, ইয়েস, মাই ইংলিশ ইজ সো ভালো। ইউ হ্যাভ কোনো প্রবলেম? ইফ যদি তোমার এনি প্রবলেম থাকে সো আই হ্যাভ কিছু করার নাই। ডু ইউ বুঝতে পারছ? উদয় মিশির দিকে হাতজোড় করে বলে, বুঝতে পারছি আমার মা। মিশি চোখ গরম করে বলে, ওই কে তোমার মা? হ। উদয় জিহ্বায় কামড় দেয়, বলে, না না, তুমি তো আমার বউ। আমার বউ? মিশি উদয়ের আরেকটু কাছে এগিয়ে এসে বলে, বউকে আদর করতে হয় জানো? উদয় একটু পিছিয়ে বলে, জানি তো, কিন্তু কেমন আদর? মিশি আরেকটু এগিয়ে বলে, বড়দের আদর। উদয় আরেকটু পিছিয়ে বলে, আদর আবার ছোট বড়দের হয়। মিশি এগিয়ে বলে, হুম হয়তো। উদয় পেছাতে পেছাতে একদম দেয়ালে পিঠ ঠেকে যায় তার। সেই ঢোক গিলে বলে, আমি তো বড়দের আদর জানি না। মিশি উদয়ের একদম সামনে এসে উদয়ের দিকে ঝুঁকে বলে, নো প্রবলেম, আমি আছি তো, আমি শিখিয়ে দিচ্ছি। উদয় কাপা কাপা গলায় বলে, প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। মিশি সবগুলো দাঁত বের করে হেসে বলে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ললনা, তোমার রমেশ বাবুও না। উদয় চাপা গলায় ডাক দেয়, রমেশ বাবু। মিশি শয়তানি হাসি হেসে বলে, সুন্দরী, এইখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। চিল্লাও চিল্লাও।
যত পারো চিল্লাও। উদয় দুষ্টুমি হাসি হেসে বলে, তাই না? মিশি বড়দের গলায় বলে, হুম তাই। তারপর কয়েকটা মুহূর্ত উদয় সরে গিয়ে মুহূর্তেই মিশির পেছনে চলে যায়। এরপর মিশির হাত ধরে টেনে তাকে দেয়ালে ঠেকায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে যে মিশি কিছুই বুঝে উঠতে পারে না। উদয় দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলে, এখন এখন কে কার ইজ্জত লুটবে সুন্দরী? মিশি লজ্জায় কুকড়ে যায়। ভাঙা ভাঙা গলায় বলে, উদু, কেউ এসে পড়বে। উদয় মিশির দিকে ঝুঁকে বলে, এতক্ষণ কেউ আসতো না? আর আমি এখন ভিলেন হয়ে গেলাম, তাই এখন কেউ এসে পড়বে না। মিশি উদয়ের চোখে চোখ রেখে বলে, তুমি তো ভিলেন না, তুমি হিরো। তারপর নিচু গলায় বলে, আমার হিরো। উদয় মৃদু হেসে বলে, হিরোরা চুমুটুমু দিল তো সেটা রেপ বা ইলেগাল কিছু হয় না, তাই না? তাহলে তো একটা দেওয়াই যায়। কি বলো? মিশি চুপ করে থাকে। উদয় মিশির উত্তরের অপেক্ষা না করে মিশির দিকে একদম ঝুঁকে যায়। মিশির বাম কানের গোড়ায় চুলগুলো গুজে দিয়ে বাম কানে আলতো করে একটা চুমু খায়। মিশির প্রতিটা শিরা প্রতি শিরায় কাঁপন ধরে। হাড়ে হাড়ে কাঁপন ধরে। উদয় ধীরে ধীরে তার ঠোঁট জোড়া মিশির ঠোঁটের দিকে নিয়ে যায়। কিন্তু না, সে চুমু খায় না। মাথা তুলে বলে, না, তোমাকে চুমু খাবো না। যদি আবার অজ্ঞান হয়ে যাও। মিশি আরো লজ্জা পায়। কিন্তু রাগী দৃষ্টিতে উদয়ের কলার চেপে ধরে বলে, চুমু খাও, এখনই খাও। উদয় হো হো করে হেসে ওঠে। তারপর আবারও নিজের ঠোঁট জোড়া মিশির ঠোঁটের দিকে এগিয়ে নেয়। মিশি লজ্জা ভালো লাগায় চোখ বন্ধ করে নেয়। অপেক্ষা করতে থাকে উদয়ের ছোঁয়া পাওয়ার। কিন্তু প্রকৃতি হয়তো চায় না। তাই উদয়ের চুমু দেওয়ার আগেই মিশির রুমে লিমা ঢুকে পড়ে। মিশি আর উদয়কে এত কাছাকাছি দেখতে পেয়ে নিজের চোখ ঢেকে নিয়ে বলে, কেউ তো চলেও আসতে পারে মাথা মোটার দলগুলা। স্বর দুজন দুজনের থেকে। লিমার গলা পেয়ে উদয় মিশিকে ছেড়ে দেয়। মিশিও নিজেকে সরিয়ে নেয়। লিমা শব্দ করে হেসে ওঠে। মিশি লজ্জা পেয়ে বলে, হাসিস না তো। আমার বাসায়? হুম, কেন? আমি আসতে পারবো না বুঝি? শুধু উদয়েরই আসার পারমিশন আছে? মিশি হাত উঁচু করে বলে, মায়ের খাবি? এত রাতে তো আসিস না। তাই বললাম। লিমা বিছানার উপর বসে বলে, তোর ব্যাগে আমার ডায়েরি ভুল করে চলে এসেছে, নিতে আসলাম। মিশি ব্যাগ খুলতে খুলতে বিড়বিড় করে বলে, এখনই আসতে হলো। আজকেও আর চুমু খাওয়া হলো না আমার। রাত 1টা। লিমার কিছুতেই ঘুম আসছে না। উদয় আর মিশির ভালোবাসা দেখে তারও মনে পড়ে যাচ্ছে মেঘের কথা। লিমা বই বন্ধ করে জানালার ধারে দাঁড়ায়। গুনগুন করে বলে ওঠে, তোমাকে যখন দেখি তার চেয়েও বেশি দেখি যখন তোমাকে দেখি না। তুমি আছো আমার হৃদয় জুড়ে, আমার চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃত্তিকার কামলতার অপূর্ণতার বেশে। ভীষণ মিস করছি তোমায়। এই অবনীতে কিছু ভালোবাসা থাকে যা কখনো মুছে যায় না। বুকের মাঝে ঘুমিয়ে থাকে পরম নিশ্চিন্তে, যা আমি ধারণ করেছি তোমার ভালোবাসাটাকে আমার হৃদয়ের শূন্যময় অন্তরে। 10 দিন কেটে যায়। মিশি এই 10 দিনের একটা সেকেন্ডও নষ্ট করেনি। গভীর মনোযোগ আর একনিষ্ঠতা দিয়ে পড়েছে। বিশেষ করে অঙ্ক।
আর উদয় তো ছিলই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা উদয় নিয়ম করে মিশিকে পড়িয়েছে। যেগুলো যেগুলো থেকে আসার গভীর সম্ভাবনা সেখান থেকেই পড়িয়েছে। কোচিং এ গেলে সময় নষ্ট হবে ভেবে কোচিং এও যায়নি তারা। মিশির বিশ্বাস সে পারবে। বাকিটা আল্লাহ ভরসা। আজ বাদে কাল পরীক্ষা। প্রথমেই ম্যাথ পরীক্ষা রুটিনে, যাতে করে শিক্ষার্থীরা ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতে পারে। মিশিও ভালো প্রিপারেশন নিয়েছে, তবুও ভয় হচ্ছে তার। উদয় দুপুরে বাসায় গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে, এখনো আসার নাম নেই। মিশি তার অপেক্ষায় উসখুস করছে। শেষে সে হাসিব চাচাকে বলেই ফেলে। হাসিব চাচা উদয়কে ডেকে নিয়ে আসেন। হাসিব চাচা বকর মোল্লার কোনো দরকারি ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিলেন। সে মিশির দিকে তাকিয়ে স্মিত কণ্ঠে বলেন, মা, এখন তো যাওয়া সম্ভব না, খুব দরকারি কাজ করছি, তুমি একটু অপেক্ষা করে নাও, ও চলে আসবে হয়তো। মিশি আর কথা বাড়ায় না, কিন্তু অপেক্ষা করতেও মন চাইছে না তার। ছেলেটা কোথায়? এত দেরি তো করে না। মিশির মাথায় নানান খারাপ চিন্তারা ভিড় জমায়। মিশি শেষমেশ বই খাতা ব্যাগে এঁটে বকর মোল্লার কাছে গিয়ে করুণ গলায় বলে, বাবা, আমি কি উদয়দের বাসায় যেতে পারি পড়াশোনার জন্য? ও এখনো আসছে না, আর সবসময় তো আমাদের বাসায় বসেই পড়ি। আজকে না হয় ওদের বাসায় গিয়ে গাড়িতে করে যাব, গাড়িতে করেই চলে আসব। যাই। বকর মোল্লা হাতের পত্রিকা নামিয়ে শান্ত গলায় বলেন, তোমার পরীক্ষা কালকে থেকে না? হুম বাবা। প্রথমেই কোনো সাবজেক্ট? মিশু নিচু গলায় বলে, গণিত। বকর মোল্লা কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, কি মনে হয়, এবার কি কিছু একটা হবে? নাকি তোমার মা যা চান তাই হবে? মিশি নিজেও জানে না সে কেমন ফলাফল করতে পারে বা কেমনই পরীক্ষা দেবে। সে চিন্তিত গলায় বলে, আমি আমার পুরো চেষ্টা করছি বাবা, বাকিটা আল্লাহ ভরসা। বকর মোল্লা একটা দীর্ঘশ্বাস ফেলেন। মিশির দিকে তাকিয়ে মুখে হাসির রেখা টেনে বলেন, আচ্ছা যাও, ভালোভাবে পড়ো, রাত 10টার ভিতর চলে আইসো। গাড়ি নিয়ে যেও। আমি আব্দুল, ড্রাইভার, কে বলবো, সে যেন তোমাকে নিয়েই ফিরে আসে একদম। সে ওখানেই থাকবে না হয়। মিশি ঘাড় অবধি মাথা কাত করে বলে, আচ্ছা বাবা, থ্যাঙ্কস। মিশিদের বাসা থেকে উদয়দের বাসায় যেতে মিনিট 15 লাগে মাত্র। সেখানে গাড়িতে করে গেলে ব্যাপারটা 5-7 মিনিট হয়ে যায়, বা তারও কম। তবুও এই 5-7 মিনিট আজ মিশির কাছে বড্ড লম্বা মনে হচ্ছে। উদয় তো দুপুরেও তার সাথে ছিল। মাত্র কয়েক ঘন্টাই না হয় দেখা হয়নি দুজনের, তাতেই মিশির এত ছটফটানি। নিজের মনেই হাসে মিশি। নিজেই নিজের মাথায় গাঁটটা মেরে বিড়বিড় করে বলে, মিশি পাগলি, এত বেশি দুর্বল হয়ে যাচ্ছিস ছেলেটার উপরে? এত বেশিও দুর্বল হস না। পরে যদি ও তোকে ফাঁকি দিয়ে চলে যায়, থাকবি কি করে? পরমুহূর্তেই মিশি নিজের জিহ্বায় কামড় দেয়। বলে, ধ্যাত, কি সব আবোল তাবোল ভাবছি। উদয় কেন আমাকে ছেড়ে যাবে? আজব। মিশির উল্টো পাল্টা ভাবনা শেষ হতে না হতেই গাড়ি এসে উদয়ের বাড়ির সামনে থামে। মিশি দ্রুত নামে। আব্দুল বলে, মামনি, আমি কি গাড়ির ভেতরেই থাকব? মিশি ব্যাগ কাঁধে চড়াতে চড়াতে বলে, ভেতরে আসুন, 23 ঘন্টার মতো থাকব এখানে।
আপনি এতক্ষণ একা একা গাড়িতে থাকবেন কি করে? মইনুল আঙ্কেলের সঙ্গে গল্প গুজব করবেন তার চেয়ে। আসুন, চলুন আমার সাথে। মিশির পিছু পিছু আব্দুল ও ভেতরে প্রবেশ করে। উদয়দের বাসাটা বেশ বড়, প্রায় 6টি রুম, আবার ডাইনিং, ড্রয়িং। কিন্তু এত বড় বাসায় থাকে মাত্র দুজন, উদয় এবং তার বাবা মইনুল সাহেব। একজন বুয়া আছে অবশ্য, তবে সে শুধু সকালে আসে, সব কাজ টাজ করে বিকেল নাগাদ চলে যায়। মিশি সদর দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। ধীর পায়ে ভেতরে ঢুকে পড়ে সে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে উঁচু গলায় ডাকতে শুরু করে, মইনুল আঙ্কেল। উদয় কি সবাই? মইনুল সাহেব কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজটা পড়ে চুলোয় চা বসিয়েছে। তার আবার চায়ের উপর এক্সপেরিমেন্ট করার বাতিক আছে। এক এক দিন এক একভাবে চা বানায় সে। এরপর নিজেই টেস্ট করে দেখে কোনোটা বেশি ভালো লাগে, কোনোটা না। মইনুল সাহেব রান্নাঘর থেকে গামছায় হাত মুছতে মুছতে বের হন। এই অসময়ে মিশিকে দেখে তিনি অবাক হন। অপ্রস্তুত হয়ে বলে, আরে মিশি যে, এই সময়ে? আমার ছেলে আবার কিছু করেছে? মিশি একবার আব্দুলের দিকে তাকায়, তারপর মইনুলের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ করেছে, বিরাট কাণ্ড করেছে। কই তোমার 7 রাজার ধনটা? আমাকে তার অঙ্ক করানোর কথা। কাল পরীক্ষা, অথচ এখনো বাসায় যায়নি ও। তাই আমিই চলে আসলাম। কি ভালো করেছি না? মইনুল সাহেব একগাল হেসে বলে, খুব ভালো করেছিস রে। এবার তুই আর আমি মিলে উদয়কে এমন জব্দ করব না। আচ্ছা, আজকে নতুন কিছু করব ওর সাথে, বুঝলি? নো বাধা ফাদা, নো সিগারেটের ফোসকা দেওয়া। আজকে ওর 2 পা উপরে করে ঝোলাব, একদম বাদুরের মতো। তারপর ওকে ওই অবস্থায় চা খেতে বলবো। যদি 1 ফোঁটা চা নিচে পড়ে, তাহলে মায়ের কোনো কথা হবে না, শুধু মায়ের। আফটার অল, ও আমার মিশি মামুনিকে অপেক্ষা করিয়েছে। সাহস কত ওর! মিশি হেসে ফেলে মইনুলের কথা শুনে। হাসি নিয়েই বলে, সে কই? মইনুল সাহেব হাত দিয়ে ইশারা করে বোঝান যে সে তার রুমে। মিশি কাঁধ থেকে ব্যাগ খুলে সোফার উপর রাখে। তারপর মইনুল সাহেবকে চোখ টিপ মেরে সেদিকে আগায়। মইনুল সাহেব চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিশির দুষ্টমি ভরা মুখটা দেখতে থাকে। মিশি উদয়ের রুমের ভেতর চলে যেতেই মইনুল সাহেবের খেয়াল হয় যে এখানে আরও একজন আছে। সে আব্দুলের দিকে তাকিয়ে বলে, আপনাকে চিনলাম না ভাই। আব্দুল আমতা আমতা করে বলে, আমি আব্দুল, মিশি মামুনিদের নতুন ড্রাইভার। ও আচ্ছা, বসুন বসুন, আমি চা বানাচ্ছি। আমি নিয়ে আসছি, বসুন আপনি। মইনুল সাহেব রান্নাঘরের দিকে যেতে যেতে ভাবে, যাক, একজনকে পাওয়া গেল অবশেষে তার চা টেস্ট করার জন্য। মিশি উদয়ের রুমে ঢুকতেই দেখে উদয় ঘুমে। বেঘোরে ঘুমোচ্ছে ছেলেটা। উদয়ের ঘুমন্ত ফেসটা দেখে মিশির হৃদয় কোনো এক অজানা শান্তিতে ভরে যায়। মিশি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে ধীর পায়ে উদয়ের মাথার কাছে বসে। কি সুন্দর করে ঘুমোচ্ছে ছেলেটা। আচ্ছা, ছেলেরা তো উল্টো পাল্টা হয়ে ঘুমায়। কিন্তু উদয় কত পরিপাটি। তার ঘুমের সময়টাও সে কত সুন্দর করে ঘুমায়। মিশির ইচ্ছে করে উদয়ের কপালে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে। মিশি দরজার দিকে তাকায় একবার। এখন এদিকে কেউ আসবে বলে মনে হয় না।
মিশি এই মুহূর্তটা হাতছাড়া করতে চায় না। সে নিচু হয়ে চট করে একটা চুমু খেয়ে নেয়। এরপর উদয়ের কপালে হাত বুলাতে বুলাতে উদয়কে ডাকতে থাকে। উদয়ের কান ভীষণ পাতলা। একটা ডাক দিতেই উদয় চোখ খুলে ফেলে। মিশি একটু অপ্রস্তুত হয়ে পড়ে। পরমুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয়। উদয় মিশিকে দেখে চমকে যায়। লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে। মিশি হাসে। উদয় নিজের হাতে নিজেই চিমটি কেটে দেখে এটা স্বপ্ন নাকি মিথ্যা। মিশি বলে, আমি স্বপ্ন না জনাব, আমি সত্যিই এসেছি। উদয় নির্লিপ্ততা গলায় বলে, ও। মিশি ভ্রু উঁচিয়ে বলে, কেন? আমি আশায় খুশি হওনি? উদয় 1 মিনিট চুপ করে থাকে। এরপর হুট করে মিশিকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না সংসার মানে কি, কিন্তু জানি রোজ সকাল বিকাল ঘুম থেকে উঠে তোমায় পাওয়া। একদম বউ বউ লাগছে তোমাকে গো। উদয়ের কণ্ঠে কি যেন এক মাদকতা। মিশি লজ্জা পায়। উদয়ের বুকে মিশে যেতে যেতে বলে, তুমি চুপ হও প্লিজ। আমি কি যেন এক নেশায় ডুবে যাচ্ছি। পরের দিন সকাল 10টায় পরীক্ষা। এখন 9টা বাজে। হাতে একটা টিফিন বক্স নিয়ে মিশি উদয়ের বাড়ি যায়। উদয় তখন গুরুত্বপূর্ণ অঙ্কগুলোয় আরেক নজর চোখ বুলাতে ব্যস্ত। মিশি এসে তার পাশে বসে কিছুক্ষণ চুপ করে বসে থেকে বলে, উদু কিছু এনেছিলাম তোমার জন্য। উদয় খাতার ভেতরেই চোখ রেখে বলে, কি? মিশি টিফিন বক্স থেকে ডিম সিদ্ধ বের করে উদয়ের মুখের সামনে ধরে বলে, এই নাও, খাও এটা। উদয় ডিম দেখে লাফিয়ে উঠে পড়ে। এটা কি আনছো? মিশি অবাক হয়ে বলে, কেন ডিম আনছি? ডিম এটা। উহু, আমি খাবো না। মিশি আরও অবাক হয়ে বলে, কেন? ডিম খেলে পরীক্ষায় ডিম পায়, জানো না? মিশি হেসে ফেলে। উদয়ের কাছে গিয়ে ওর হাত চেপে ধরে বলে, ওরে আমার বোকারাম রে, বাল হয় ডিম খেলে। শুনছ? যত সব কুসংস্কার। খাও এটা। উদয় দূরে সরে যায়। প্লিজ না, খাবো না মিশি। অন্য কিছু নিয়ে আসো। মিশিও জেদ দেখায়, না এটাই খেতে হবে। হা করো, হা করো বলছি। উদয় নাছোড়বান্দা, সে খাবে না মানে খাবেই না। মিশিও নাছোড়বান্দি। সে খাইয়েই ছাড়বে। মিশি উঠে এসে উদয়ের মুখ চেপে ধরে। উদয় বাধ্য হয় হা করতে। তারপর মুখের ভিতর ডিম ঢুকিয়ে দেয়। উদয় না চাইতেও গিলে নেয় কিছুটা। মিশি বলে, ভালো করে বললাম, গায়ে লাগলো না। এখন হলো তো? তারপর উদয়ের হাতে ডিমের বাকি অংশ ধরিয়ে দিয়ে বলে, এবার বাকিটাও খাও। আমার অঙ্ক রিভাইজ করা হয়নি এখনো। উদয় বিড়বিড় করে বলে, দস্যি মেয়ে। মিশি চোখ পাকিয়ে বলে, কিছু বললা? উদয় ডিমে কামড় দিয়ে বলে, না না, এই দেখো। আমি ডিম খাচ্ছি। মিশি ফিক করে হেসে দিয়ে বলে, গুড বয়। মেঘের মা বেশ তোড়জোড় লাগিয়েছেন মেঘের বিয়ের জন্য। তিনি 4-5 দিনের ভেতরেই বিয়ে করাতে চান মেঘের। সকাল সকাল সোহেলা বেগমের ডাকে ঘুম ভাঙে মেঘের। আড়মোড়া ভেঙে উঠে বসে সে। বিরক্তির গলায় বলে, কি হয়েছে? ডেকে ডেকে মাথা খাচ্ছ কেন? সোহেলা বেগম শান্ত গলায় বলেন,
তোর বিয়ের ব্যাপারে কথা বলার ছিল, তাই ডেকে তুলেছি। মেঘের ভীষণ বিরক্তিকর লাগে এই বিয়ের ব্যাপারে কোনো কথা শুনতে। তবুও সে স্বাভাবিক গলায় বলে, বলো, কি বলবা বলো। সোহেলা বেগম আনন্দে ডগমগ হয়ে বলেন, 4-5 দিনের ভেতরেই বিয়েটা সেরে ফেললে কেমন হয়? বেয়াই সাব জানতে চাইলেন, তুই রাজি তো? মেঘ চটে যায়, বলে, 45 দিনের ভেতরে মানে? অসম্ভব, পেছাও। এত দ্রুত বিয়ে করব না আমি। আর মিশি উদয়ের পরীক্ষা না শেষ হওয়া পর্যন্ত তো করবই না। সোহেলা বেগম ভ্রু কুচকান, কতদিন পেছাবো? মেঘ একটু চিন্তা করে বলে, কম হলেও 17 দিন। ওদের পরীক্ষা শেষ হতে 16 দিন লাগবে। আজকেই বোধহয় শুরু হল। সোহেলা বেগমের চোখ কপালে উঠে যায় যেন। এতদিন, এটা কিভাবে হয় মেঘ? বেয়াই সাহেবকে কিভাবে কি বলে? মেঘ তার মায়ের কথায় বাধা দিয়ে বলে, সেটা আমি জানি না। আমি তোমার কথা মতো তোমারই পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। এটাই বেশি না? এবার বিয়ে হবে তো আমার পছন্দের তারিখে। এর আগে হলে আমি করব না। সোহেলা বেগম আর কথা বাড়ান না। পরে যদি মেঘ বিয়েটা একদম নাকচ করে দেয় তখন। তাই না চাইতেও তিনি রাজি হয়ে যান 17 দিন পরেই মেঘের বিয়ে করানোর জন্য। এক্সাম শেষ হতেই মিশি আর উদয় দেখে মেঘ স্কুলের সামনে দাঁড়িয়ে। মিশি আর উদয়কে বের হতে দেখে মেঘ ওদের সামনে গিয়ে দাঁড়ায়। উদয় খানিকটা অবাক হয়ে প্রশ্ন করে, আরে মেঘ ভাইয়া, তুমি এখানে? মেঘ স্মিত হেসে বলে, কেমন আছিস তোরা? ভালো আছি ভাইয়া, তুমি? মেঘ শুকনো হাসি হেসে বলে, খুব ভালো আছি রে। মিশি চুপ করে থাকে। তা দেখে মেঘ মিশিকে উদ্দেশ্য করে বলে, তুই কি আমার উপর রাগ করে আছিস মিশি? মিশি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ করে থাকলে কি সব সমাধান হয়ে যেত ভাইয়া? মাঝে মাঝে নিয়তি আর পরিস্থিতি একজোট হয়ে আমাদের এমন সব সিচুয়েশনে ফেলে দেয় যা মেনে নেওয়া মুশকিল। তবুও মেনে নিতে হয়। আমি তোমায় বুঝতে পারি মেঘ ভাইয়া। রাগ নেই তোমার উপর। মেঘ নির্লিপ্ততা কণ্ঠে বলে, তাহলে বিয়েটায় আসবি? উদয় মিশির দিকে তাকায়। মিশি উদয়ের দিকে। দুজনের চোখেই একই প্রশ্ন, যাবে কিনা তারা। মিশি জবাব দেয়, ভাইয়া, লিমা আমার বান্ধবী। তার ভালোবাসার বিয়ে অন্য কারো সাথে। আর তার বিয়েতে কিনা আমি। মেঘ বাধা দেয়, বলে, আয় না রে তোরা। তোদের দেখে যদি দুঃখ ভুলে থাকতে পারি। মিশি চুপ করে ভাবতে থাকে কি জবাব দেওয়া যায়। যাবে কি না। তখনই সেখানে এসে লিমা দাঁড়ায়। লিমা মূলত মিশির কাছে এসেছিল তার পরীক্ষা কেমন হয়েছে জানতে। কিন্তু এসে যে মেঘ কেউ দেখতে পারবে তা ভাবতে পারেনি। মেঘ লিমাকে হুট করে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। লিমা একবার মেঘের দিকে তাকায়, তারপর চলে যেতে নেয়। মেঘ লিমাকে উদ্দেশ্য করে বলে, পরীক্ষা কেমন হলো তোমার? লিমা থমকে দাঁড়ায়, নিচু গলায় বলে, ভালো। তুমি কেমন আছো? ভালো। শুকিয়ে যাচ্ছ কেন? খাওয়া দাওয়া করো না কেন ঠিকমতো? লিমার গলা ধরে আসে, কোনো মতে বলে, পরীক্ষার টেনশনে খাওয়া হয় না। আসি। লিমা আর একটুও দাঁড়ায় না। লম্বা লম্বা পা ফেলে চলে যায়।
মেঘ তার যাওয়ার দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। উদয় মেঘের চোখের দিকে তাকায়। সে চোখে ভালোবাসা হারানোর যন্ত্রণা, বুক ফাটানো আর্তনাদ। উদয় করুণ গলায় বলে, ভাইয়া, তুমি তো ভালো চাকরি করো, লিমাকে নিয়ে পালিয়ে যাও না কেন? মেঘ উত্তর দেওয়ার আগেই মিশি বলে, কারণ সে চায় না লিমাকে কেউ খারাপ বলুক, কেউ লিমাকে আজে বাজে ভাষায় কিছু বলুক। অথচ সে লিমাকে আজীবনের জন্য কষ্ট দিয়ে দিতে চায়। মেঘ চুপ করে থাকে। মিশি আবারও বলে, একটা বারও ভাবলে না ভাইয়া, তুমি তো অন্য কাউকে বিয়ে করে নিবে। কিন্তু লিমা, ও কি পারবে ওর জীবনে অন্য কোনো পুরুষকে একসেপ্ট করতে? ওর জীবন তো বোধহয় থমকে গেল একদমই। শুধু তোমার কারণে। পালিয়ে গেলে কয়দিন লোকে কি বলতো? সমাজের ভয় যাচ্ছ না, কিন্তু এই সমাজই তোমাদের আলাদা করে দিচ্ছে। দিচ্ছে না? সেই সমাজ নিয়েই এত কেন পরোয়া তোমার? লোকে একদিন সবকিছুই ভুলে যাবে, শুধু আজীবনের মতো কষ্ট পেয়ে যাবে তোমরা ভাইয়া। উদয় বলে, হুম ভাইয়া, মিশি ঠিক বলছে। আমার মনে হয় তোমরা পালিয়েই যাও। মেঘ নিচু কণ্ঠে বলে, তাহলে আম্মু? মিশি বাজখাই গলায় বলে, যে মা তার সন্তানের কষ্ট বুঝে না, তাকে নিয়ে এর কিসের চিন্তা তোমার? সে তো তোমাকে বিয়ে দিচ্ছে না, এক প্রকার নিলামে চড়াচ্ছে। বিয়ে মানে দুটো আত্মার মিল, মনের মিল, পরিবারের মিল। তোমার ক্ষেত্রে দুটো পরিবারেরই মিল হচ্ছে, মন বা আত্মা কারোরই কোনো মিল হচ্ছে না। তাহলে এই রকম বিয়েটা কেন হবে ভাইয়া? তুমি পালিয়েই যাও না। মেঘ যেন বুঝতে পারে কিছু। সে খুশি হয়ে বলে, তোমরা বলছো? তাহলে যাব। কিন্তু একটা শর্ত। যদি লিমাও যেতে চায় তবে, অন্যথায় ওকে জোর করে নিয়ে যাব না আমি। মিশি হাতে তুড়ি বাজিয়ে বলে, সেটা আমি দেখছি কিভাবে ওকে রাজি করানো যায়। তুমি শুধু পালিয়ে যাওয়ার সকল বন্দোবস্ত করে রাখো ভাইয়া। মেঘ চোখ টিপ মেরে বলে, আচ্ছা, আর এদিকে আমার যে বিয়ে সেখানে আসবে তো তোমরা? মিশি আর উদয় হেসে বলে, আসব না মানি। অবশ্যই আসব। 17 দিন কেটে যায়। মিশি পরীক্ষাগুলো ভালোই দিয়েছে। খুব ভালো না, তবে আগের থেকে ভালো। আজকে শেষ পরীক্ষা। লিমাকে স্কুলে ঢুকতে দেখেই মিশি তার পথ আটকে দাঁড়ায়। লিমা বলে, দেরি হয়ে যাচ্ছে। ছাড়, পরীক্ষা দিবি না? দিব। তার আগে কথা আছে। কি এমন কথা যে এখনই বলতে হবে? খুব ইম্পর্টেন্ট। লিমা হাত ঘড়িতে তাকায় একবার। পরীক্ষা শুরু হতে এখনো 5 মিনিট বাকি। লিমা বলে, আচ্ছা বল, কি কথা? মিশি ইনিয়ে বিনিয়ে বলে, মেঘ ভাইয়া বলছিল তার সাথে পালিয়ে যাবি তুই। লিমার চোখ বড় বড় হয়ে যায়। পালিয়ে যাব? কই পালিয়ে যাব? ভাইয়া তোকে নিয়ে দূরে কোথাও যাবে। তোরা বিয়ে করবি। কয়েকদিন পর আসবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। সবাই মেনে নিবে তখন। লিমা হাসে। হেসে বলে, সব কিছুকে সিনেমা ভাবিস না। এসব সিনেমাতেই হয়। মিশি জোর গলায় বলে, বাস্তবেও হয়। একবার চেষ্টাই করে দেখ। লিমা মিশিকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, পরীক্ষা দিতে চল। মাথা খাইস না আমার। মিশি নাছোড়বান্দা। সে লিমাকে ছাড়বে না। মিশি লিমার কাঁধ ধরে বলে,
এভাবে মরে যাবি তিলে তিলে? তার চেয়ে বরং চলে যা। কি এমন হবে লিমা? লিমা শান্ত গলায় বলে। পরিবারের বদনাম হবে সমাজে। যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতি। মিশি আহত গলায় বলে। তাহলে যাবি না? লিমা শান্ত গলায় বলে। না। মিশি আর কিছু বলে না। লিমা মিশির পাশ কাটিয়ে চলে যায় পরীক্ষার হলে। মিশি ঠায় দাঁড়িয়ে রয়। তার মাথায় খাড়াল চিন্তারা হানা দিচ্ছে। তাহলে কি লিমা আর মেঘের মিল হবে না? চলবে।